টপিক 2 ভারত সরকার এবং সমসাময়িক রাজনীতি ইউনিট 5 কন্টেম্পোরারি সিভিল সোসাইটি মুভমেন্ট ইন ইন্ডিয়া ভারতে সমকালীন নাগরিক সমাজের আন্দোলন পৃষ্ঠা 126 Quote, The liberal notion conceives of civil society as a sphere independent of but to be protected by the state wherein the rights-bearing individuals are free to pursue their private interest in free association with others. Without active social association, even democratic cloud become despotic DESPOTIC regimes, REGIMES. So a revival of and reconstruction of an active civil society supposed to be a precondition for the realization of true democracy and development. Unquote. Dr. S. Kumaraswamy, Civil Society, A New Social Movement in India, International Journal of Political Science, Volume 5, Issue 4, pp. 48-50. বিষয় সংক্ষেপ মানুষ সমাজবদ্ধ প্রাণী সমাজ ছাড়া মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না রাষ্ট্র ও সরকারের বাইরে মানুষের বিভিন্ন সংগঠন সমিতি প্রতিষ্ঠান আন্দোলন উদ্যোগ এবং পারস্পরিক সম্পর্কের যে জগৎটি বিদ্যমান তাকেই সাধারণভাবে নাগরিক সমাজ বলা হয় স্বাধীন ভারতে নাগরিক সমাজের যে আন্দোলন গড়ে ওঠে তা মানবাধিকার সংরক্ষণে পরিবেশ রক্ষায় ন্যায় বিচার প্রতিষ্ঠায় গণতন্ত্রের বিকাশে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছে নাগরিক সমাজের আন্দোলনের সূচনা পর্বে চিপকো আন্দোলন এবং পরবর্তীকালে নর্মদা বাঁচাও আন্দোলন ভারতীয় নাগরিক সমাজের আন্দোলনে সব দিক থেকেই ব্যতিক্রমী পরিবেশ রক্ষায় এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় এই দুই আন্দোলনই এক উজ্জ্বল দৃষ্টান্ত 1985 সালে নর্মদা নদীর উপর 30টি বৃহৎ 135টি মাঝারি এবং 3000টি ছোট বাঁধ নির্মাণের বৃহৎ প্রকল্পের ধ্বংসাত্মক প্রভাবের বিরুদ্ধে গড়ে ওঠে নর্মদা বাঁচাও আন্দোলন দীর্ঘ 40 বছর যাবৎ প্রতিবাদী আন্দোলন চালিয়ে আইনি লড়াই করে বাস্তুচ্যুত প্রান্তিক মানুষদের ন্যায়ের দাবি আদায় করে নর্মদা বাঁচাও আন্দোলন এক নতুন ইতিহাস তৈরি করেছে 1970-এর দশকের শুরুর দিকে উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয় অঞ্চলে অরণ্য নিধনের বিরুদ্ধে গ্রামীণ মহিলাদের এক ব্যতিক্রমী এবং অভূতপূর্ব আন্দোলন হল চিপকো আন্দোলন হিন্দি ভাষায় চিপকো কথাটির অর্থ হল জড়িয়ে ধরা বা আঁকড়ে থাকা ঠিকাদারের লোকেরা গাছ কাটতে এলে গ্রামের মহিলারা দল বেঁধে একজোট হয়ে এই অভিনব আন্দোলনে সামিল হন মহিলারা যেভাবে গাছগুলিকে দু হাতে আঁকড়ে ধরে বৃক্ষ নিধনের বিরুদ্ধে মরণপণ প্রতিজ্ঞায় সামিল হন ঠিকাদার বাহিনী তার কাছে হার মানতে বাধ্য হয় এই ঘটনায় টনক নড়ে সরকারি প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের এই আন্দোলনের ফলস্বরূপ 1980 সালে উত্তরাখণ্ডে হিমালয়ের বনাঞ্চলের বৃক্ষ নিধনের উপরে সরকারি নিষেধাজ্ঞা জারি হয় সরকারি কার্যকলাপ সম্পর্কিত তথ্যে জনগণের প্রবেশাধিকারের স্বাধীনতাকে বলা হয় তথ্য জানার অধিকার এই অধিকার সরকারি কার্যকলাপে স্বচ্ছতা ও সবলতা নিশ্চিত করে এবং গণতান্ত্রিক সংস্কার সাধনের ক্ষেত্রে প্রয়োজনীয় ভূমিকা পালন করে প্রসঙ্গত উল্লেখ্য 1992 খ্রিস্টাব্দে বিশ্ব ব্যাংক বা গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট নামক শিরোনামে একটি দলিল প্রকাশ করে সেখানে সুশাসনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে স্বচ্ছতা ও তথ্য প্রদানকে চিহ্নিত করা হয়েছে 1990-এর দশক থেকে ভারতে আধুনিক সমকামী আন্দোলনের সূচনা হয় যার পুরোভাগে ছিল কোট NAZ ফাউন্ডেশন আনকোট কোট হামসফর ট্রাস্ট আনকোট এবং অন্যান্য LGBT অধিকার বিষয়ক সংগঠন 2001 সালে ন্যাস ফাউন্ডেশন 377 ধারার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা করে দীর্ঘ আইনি লড়াইয়ের পর 1909 সালে দিল্লি হাইকোর্ট এই ধারাটিকে অসাংবিধানিক ঘোষণা করে যদিও 1913 সালে সুপ্রিম কোর্ট তা বাতিল করে দেয় কিন্তু 2018 সালের 6 সেপ্টেম্বর এক ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট 377 ধারা আংশিকভাবে বাতিল করে সমকামী সম্পর্ককে বৈধতা দেয় পৃষ্ঠা 127 সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন টাইপ 2 মার্কস 4 1 নাগরিক সমাজ বা সিভিল সোসাইটি বলতে কি বোঝো নাগরিক সমাজ বা সিভিল সোসাইটি মানুষ সমাজবদ্ধ প্রাণী সমাজ ছাড়া মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না রাষ্ট্র ও সরকারের বাইরে মানুষের বিভিন্ন সংগঠন সমিতি প্রতিষ্ঠান আন্দোলন উদ্যোগ এবং পারস্পরিক সম্পর্কের যে জগৎটি বিদ্যমান তাকেই সাধারণভাবে নাগরিক সমাজ বলা হয় রাষ্ট্র যেখানে মূলত আইন প্রণয়ন ও প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে সেখানে নাগরিক সমাজ মানুষের চাহিদা দাবি মতামত ও স্বার্থকে সংগঠিতভাবে প্রকাশ করে
এক কথায় বলা যায়, নাগরিক সমাজ হলো রাষ্ট্র ও ব্যক্তির মাঝের সেই সামাজিক ক্ষেত্র যা নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমাজকে সচল রাখে। বিভিন্ন দার্শনিক ও চিন্তাবিদ নাগরিক সমাজ সম্পর্কে ভিন্ন ভিন্ন সংজ্ঞা দিয়েছেন। 1. হেগেল HEGEL নাগরিক সমাজকে রাষ্ট্র ও পরিবারের মাঝামাঝি এক ক্ষেত্র হিসেবে দেখিয়েছেন যেখানে অর্থনৈতিক ও সামাজিক সম্পর্কগুলো গড়ে ওঠে। 2. গ্রামসি গয়রফুলা আকার মদ অন্ত্যেশ্বয় হস্যই GRAMSCI নাগরিক সমাজকে রাষ্ট্র ক্ষমতার প্রতিপক্ষ ও ভারসাম্য রক্ষাকারী শক্তি হিসেবে ব্যাখ্যা করেছেন। 3. আধুনিক সমাজবিজ্ঞানীরা মনে করেন নাগরিক সমাজ হল সেই ক্ষেত্র যেখানে স্বেচ্ছাসেবী সংগঠন, অসরকারি প্রতিষ্ঠান, শ্রমিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম, সাংস্কৃতিক সংগঠন ইত্যাদি সক্রিয় থাকে এবং রাষ্ট্রকে জবাবদিহিতার মধ্যে রাখে। সংক্ষেপে নাগরিক সমাজ বলতে আমরা বুঝি কোট রাষ্ট্রের বাইরে গঠিত বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সংগঠন ও কার্যকলাপের সমষ্টি যা জনগণের স্বার্থ ও দাবি প্রকাশ করে এবং রাষ্ট্রকে গণতান্ত্রিক পথে চালিত করতে সাহায্য করে। আনকোট। গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিক সমাজ আন্দোলনের গুরুত্ব আরো বেশি, কারণ গণতন্ত্র কেবল নির্বাচনকে সীমাবদ্ধ করে না, এটি নাগরিকদের মতামত ও অংশগ্রহণের ওপর নির্ভর করে। নাগরিক সমাজের আন্দোলন শাসক ও প্রশাসনের ওপর নিয়মিত চাপ সৃষ্টি করে যাতে ক্ষমতার অপব্যবহার না হয় এবং নীতি নির্ধারণ মানুষের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। গণমাধ্যমের স্বাধীনতা, মুক্ত চিন্তা, ছাত্র আন্দোলন, এনজিও কার্যকলাপ সবই গণতন্ত্রকে শক্তিশালী করে। 2. নাগরিক সমাজ বা সিভিল সোসাইটি এর বৈশিষ্ট্য আলোচনা করো। নাগরিক সমাজ বা সিভিল সোসাইটির বৈশিষ্ট্য। নাগরিক সমাজ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সামাজিক ধারণা। রাষ্ট্র, বাজার ও ব্যক্তির মধ্যবর্তী যে ক্ষেত্রটি সমাজকে সচল রাখে সেটিই মূলত নাগরিক সমাজ। এখানে বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান, সমিতি, স্বেচ্ছাসেবী গোষ্ঠী, সাংস্কৃতিক সংঘ, এনজিও, শ্রমিক সংগঠন, পেশাজীবী সংগঠন প্রভৃতি সক্রিয় ভূমিকা পালন করে। রাষ্ট্রের ক্ষমতা ও ব্যক্তির স্বাধীনতার মাঝখানে নাগরিক সমাজ এক প্রকার বাফার হিসেবে কাজ করে। এটি গণতন্ত্রকে শক্তিশালী করে, মানুষের মধ্যে সামাজিক সচেতনতা গড়ে তোলে এবং নাগরিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করতে সাহায্য করে। নিচে নাগরিক সমাজের বৈশিষ্ট্যগুলি বিস্তারিতভাবে আলোচনা করা হলো। 1. অধিকার রক্ষা ও ন্যায় বিচারের দাবি। নাগরিক সমাজ নাগরিকদের মৌলিক অধিকার ও স্বাধীনতার রক্ষক। যখন রাষ্ট্র নাগরিকদের অধিকার খর্ব করতে চায় বা অবহেলা করে তখন নাগরিক সমাজ সংগঠিতভাবে প্রতিবাদ জানায়। যেমন মানবাধিকার লঙ্ঘন, নারী নির্যাতন, শিশু শ্রম বা পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে নাগরিক সমাজ সক্রিয় ভূমিকা পালন করে। 2. সমালোচনা ও বিরোধিতার স্বাধীনতা। নাগরিক সমাজের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটি রাষ্ট্র বা শাসক শ্রেণীর নীতির বিরোধিতা করার অধিকার রাখে। সংবাদপত্র, নাগরিক আন্দোলন, বুদ্ধিজীবী মহল ইত্যাদি রাষ্ট্রের ভুল নীতি বা দুর্নীতির বিরুদ্ধে সরব হয়। এই সমালোচনার মধ্যে দিয়েই রাষ্ট্রের কার্যকারিতা বৃদ্ধি পায় এবং জনগণের আস্থা টিকে থাকে। 3. নৈতিকতা ও সামাজিক মূল্যবোধের প্রচার। নাগরিক সমাজ সামাজিক ন্যায়, সমতা, সহযোগিতা, সহনশীলতা ও মানবিক মূল্যবোধকে ছড়িয়ে দেয়। এটি মানুষকে কেবল অর্থনৈতিক সত্তা হিসেবে নয় বরং নৈতিক ও সামাজিক সত্তা হিসেবে গড়ে তোলে। বিদ্যালয়, সাহিত্য চর্চা, সাংস্কৃতিক অনুষ্ঠান বা এনজিওর কার্যকলাপ মানুষের মধ্যে নৈতিক চেতনা জাগিয়ে তোলে। 4. রাষ্ট্র ও নাগরিকদের মধ্যে সেতুবন্ধন। নাগরিক সমাজ জনগণ ও রাষ্ট্রের মধ্যে সংযোগ তৈরি করে। রাষ্ট্রের নীতি যাতে বাস্তবে কার্যকর হয় এবং নাগরিকরা যাতে তাদের সমস্যার সমাধান পায় সেই কাজে নাগরিক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। উদাহরণস্বরূপ একটি পরিবেশ সংগঠন জনগণের চাহিদা সরকারের কাছে পৌঁছে দেয় বা শিক্ষাক্ষেত্রে এনজিও রাষ্ট্রকে সহায়তা করে। 5. অসহিষ্ণুতা ও বৈষম্যের বিরুদ্ধে অবস্থান। নাগরিক সমাজ বৈষম্য, বর্ণবিদ্বেষ, সাম্প্রদায়িকতা বা অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেয়। এটি সমাজকে একত্রিত রাখে এবং শান্তি ও সম্প্রীতির পরিবেশ গড়ে তোলে। যেমন ভারতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন জাতপাত ভিত্তিক বৈষম্য ও নারী নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে। উপসংহার: সব মিলিয়ে নাগরিক সমাজ হলো এমন এক ক্ষেত্র যেখানে নাগরিকরা স্বাধীনভাবে মত প্রকাশ করে, সংগঠিত হয় এবং রাষ্ট্রের প্রতি তাদের দাবি তুলে ধরে। এটি গণতন্ত্রকে সচল রাখে, মানবাধিকার রক্ষা করে, সামাজিক উন্নয়ন ঘটায় এবং মানুষের মধ্যে সচেতনতা জাগায়। রাষ্ট্র ও বাজারের সীমাবদ্ধতার বাইরে গিয়ে নাগরিক সমাজ মানবিক মূল্যবোধ, ন্যায় বিচার ও সামাজিক সমতার জন্য সংগ্রাম করে। তাই আধুনিক যুগে নাগরিক সমাজ কেবল গণতান্ত্রিক রাষ্ট্রের একটি অপরিহার্য অংশ নয়, বরং সুস্থ সমাজ ব্যবস্থার এক অঙ্গন।
পৃষ্ঠা 128। 3. নাগরিক সমাজ বা সিভিল সোসাইটি আন্দোলনের ধারণা দাও। নাগরিক সমাজ আন্দোলনের ধারণা। নাগরিক সমাজ বা সিভিল সোসাইটি শব্দবন্ধটি মূলত রাষ্ট্র ও ব্যক্তির মধ্যে বিদ্যমান এক বিস্তৃত পরিসরকে বোঝায়, যেখানে সাধারণ মানুষ তাদের চিন্তা, মতামত, স্বার্থ ও দাবি প্রকাশ করে এবং সংগঠিত হয়। এটি রাষ্ট্রযন্ত্রের মতো আইন, প্রশাসন বা সেনাবাহিনীর দ্বারা পরিচালিত নয়, আবার একেবারে ব্যক্তিগত জীবন বা পারিবারিক ক্ষেত্রেরও বাইরে। নাগরিক সমাজ এমন এক সামাজিক ক্ষেত্র যেখানে মানুষ, স্বেচ্ছাসেবী সংগঠন, সমিতি, সংঘ, গণমাধ্যম, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, সাংস্কৃতিক মঞ্চ, শ্রমিক সংগঠন, শিক্ষাঙ্গন বা ধর্মীয় সামাজিক সংগঠনের মাধ্যমে নিজেদের মত প্রকাশ করে। রাষ্ট্র একদিকে ক্ষমতার কেন্দ্রীভূত রূপ, অন্যদিকে বাজার ব্যবস্থার লাভ ক্ষতির নিয়মে চলে। এই দুয়ের মাঝামাঝি জায়গায় নাগরিক সমাজ দাঁড়িয়ে থাকে, যা গণতন্ত্র ও সামাজিক ভারসাম্য রক্ষার একটি অপরিহার্য উপাদান। নাগরিক সমাজের ধারণা পাশ্চাত্য দর্শনে দীর্ঘকাল ধরে আলোচিত। হেগেল নাগরিক সমাজকে রাষ্ট্রের পূর্ব ধাপ হিসেবে দেখেছিলেন, যেখানে মানুষের ব্যক্তিগত স্বার্থ মেলে এবং সামাজিক সম্পর্ক গড়ে ওঠে। মার্কস আবার এটিকে শ্রেণী স্বার্থের প্রতিফলন হিসেবে বিশ্লেষণ করেছিলেন। আধুনিক রাজনৈতিক চিন্তায় নাগরিক সমাজ বলতে বোঝায় এমন এক ক্ষেত্র যেখানে মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করে, সংগঠিত হয় এবং রাষ্ট্রের নীতি নির্ধারণে চাপ সৃষ্টি করতে পারে। নাগরিক সমাজ ও আন্দোলনের সম্পর্ক। নাগরিক সমাজ কেবল একটি সামাজিক অবকাঠামো নয়, এটি প্রায়ই আন্দোলনের জন্মভূমি হয়ে ওঠে। যখন রাষ্ট্র মানুষের মৌলিক অধিকার রক্ষা করতে ব্যর্থ হয় বা যখন শাসক গোষ্ঠী একচেটিয়া ক্ষমতা প্রয়োগ করে, তখন সাধারণ মানুষ তাদের সংগঠন, সমিতি বা মঞ্চের মাধ্যমে প্রতিবাদ গড়ে তোলে। এই আন্দোলন কখনো সাংস্কৃতিক, কখনো রাজনৈতিক, কখনো আবার অর্থনৈতিক দাবি ঘিরে হতে পারে। উদাহরণস্বরূপ, শ্রমিক সংগঠনগুলি নাগরিক সমাজেরই অংশ, আর তাদের আন্দোলনের মাধ্যমে শ্রম আইন, ন্যূনতম মজুরি বা কর্ম পরিবেশ উন্নত হয়েছে। একইভাবে নারী আন্দোলন, পরিবেশ আন্দোলন, ছাত্র আন্দোলন বা মানবাধিকার আন্দোলন নাগরিক সমাজের প্রাণশক্তি থেকে উৎপন্ন। নাগরিক সমাজ আন্দোলনের একটি বড় বৈশিষ্ট্য হল এর বহুমাত্রিকতা। এগুলি কেবল সরকারের বিরুদ্ধে বিদ্রোহ নয়, বরং সমাজের ভেতরেও পরিবর্তনের দাবি আনে। যেমন বর্ণ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন শুধু রাষ্ট্রকে আইন প্রণয়নে বাধ্য করেনি, সমাজকেও নতুন নৈতিক মানদণ্ড মেনে চলতে উৎসাহিত করেছে। ভারতীয় প্রেক্ষাপটে নাগরিক সমাজ। ভারতের স্বাধীনতা সংগ্রাম নাগরিক সমাজ ও আন্দোলনের একটি উজ্জ্বল উদাহরণ। কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক, যুব সংগঠন, নারী সমিতি, শ্রমিক ইউনিয়ন সবই ছিল নাগরিক সমাজের শক্তিশালী অংশ, যারা রাষ্ট্রবিরোধী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সাধারণ মানুষকে একত্রিত করেছিল। স্বাধীনতার পরেও নানা সামাজিক আন্দোলন ভারতীয় রাজনীতিকে প্রভাবিত করেছে। চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, দলিত আন্দোলন, মহিলা মুক্তি আন্দোলন প্রভৃতি। এগুলি কেবল সরকারের নীতি পরিবর্তনে ভূমিকা রাখেনি, সমাজের দৃষ্টিভঙ্গিও পাল্টে দিয়েছে। চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা। তবে নাগরিক সমাজ সবসময় নিখুঁত নয়। অনেক সময় এনজিও বা সংগঠন বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে নিরপেক্ষতা হারায়। কখনো নাগরিক সমাজের আন্দোলন টেকসই হয় না, কারণ জনসমর্থন ধরে রাখতে পারে না। আবার কিছু আন্দোলন কেবল শহুরে মধ্যবিত্তের স্বার্থ রক্ষা করে, গ্রামীণ বা প্রান্তিক মানুষের সমস্যা অগ্রাহ্য করে। রাষ্ট্র অনেক সময় নাগরিক সমাজকে দমন করার চেষ্টা করে, ফলে আন্দোলন কঠিন হয়ে ওঠে। উপসংহার। সব সীমাবদ্ধতা সত্ত্বেও নাগরিক সমাজ ও এর আন্দোলন একটি সুস্থ গণতন্ত্র ও ন্যায়সঙ্গত সমাজের অপরিহার্য। নাগরিক সমাজ রাষ্ট্রকে প্রশ্ন করার, বিকল্প ভাবনা দেওয়ার এবং ন্যায় ও সমতার দাবি তোলার ক্ষেত্র। এর আন্দোলন সমাজে সচেতনতা আনে, রাজনৈতিক প্রক্রিয়াকে গণমুখী করে এবং ভবিষ্যতের জন্য নতুন দিক নির্দেশ করে। তাই বলা যায়, নাগরিক সমাজ কেবল সামাজিক পরিসর নয়, এটি একটি সক্রিয় শক্তি বা আন্দোলনের মাধ্যমে রাষ্ট্র ও সমাজ উভয়কেই পরিবর্তনের পথে এগিয়ে নিয়ে যায়। 4. নাগরিক সমাজ সিভিল সোসাইটি আন্দোলনের বৈশিষ্ট্যগুলি লেখো। নাগরিক সমাজ আন্দোলনের বৈশিষ্ট্য। গণতান্ত্রিক ব্যবস্থায় নাগরিক সমাজ হল রাষ্ট্র ও নাগরিকের মধ্যে একটি সেতু। এখানে মানুষ তাদের অধিকার, কর্তব্য, ন্যায় বিচার ও সামাজিক উন্নতির জন্য একত্রিত হয়ে আন্দোলন গড়ে তোলে। নাগরিক সমাজ আন্দোলন আসলে সমাজের ভেতরের উদ্বেগ, প্রয়োজন এবং প্রতিবাদের ভাষা বহন করে। নাগরিক সমাজ আন্দোলনের বৈশিষ্ট্যগুলি হল: 1. স্বতঃস্ফূর্ততা। নাগরিক সমাজ আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য হল স্বতঃস্ফূর্ততা। সাধারণ মানুষ যখন মনে করে যে তাদের সমস্যা রাষ্ট্র বা সরকার সঠিকভাবে সমাধান করছে না, তখন তারা নিজ উদ্যোগে সংগঠিত হয়। যেমন পরিবেশ রক্ষা, নারী অধিকার, দুর্নীতি বিরোধী আন্দোলন কিংবা শ্রমিকের ন্যায্য মজুরি।
এসব প্রশ্নে নাগরিক সমাজের অংশগ্রহণ দেখা যায়। এতে রাজনৈতিক দলের সরাসরি নিয়ন্ত্রণ সবসময় থাকে না, বরং জনগণের সক্রিয় অংশগ্রহণই এখানে মুখ্য হয়ে ওঠে। 2. বহুমুখিতা। নাগরিক সমাজ আন্দোলনের বৈশিষ্ট্য হল এর বহুমুখিতা। এখানে কোনো একক লক্ষ্য নয়, বরং নানা সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ইস্যু একসাথে উঠে আসে। কখনো আন্দোলন হয় পরিবেশ দূষণ রোধের জন্য, কখনো হয় শিক্ষার গণতান্ত্রিককরণের জন্য, আবার কখনো হয় নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার জন্য। এই বৈচিত্র্য নাগরিক সমাজকে আরো জীবন্ত করে তোলে, কারণ এটি সমাজের নানা স্তরের মানুষের অভিজ্ঞতা ও প্রয়োজনকে প্রতিফলিত করে। 3. অহিংসা ও শান্তিপূর্ণ। নাগরিক সমাজ আন্দোলন সবসময় অহিংসা ও শান্তিপূর্ণ উপায়ে সংগঠিত হওয়ার চেষ্টা করে। যদিও সব ক্ষেত্রে তা সম্ভব হয়নি, তবে মূল লক্ষ্য থাকে জনমত তৈরি করা, গণ আন্দোলনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করা। পৃষ্ঠা 129। প্রচার সভা, প্রতিবাদ মিছিল, স্বাক্ষর অভিযান, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার এসবই নাগরিক সমাজ আন্দোলনের সাধারণ কৌশল। অর্থাৎ এর শক্তি বল প্রয়োগে নয়, বরং যুক্তি, সচেতনতা ও সংগঠনে। 4. গণতান্ত্রিক চেতনা। নাগরিক সমাজ আন্দোলনের মধ্যে থাকে গণতান্ত্রিক চেতনা। রাষ্ট্রশক্তি কখনো কখনো আমলাতান্ত্রিক হয়ে ওঠে, রাজনৈতিক দলগুলি নিজেদের স্বার্থে সীমাবদ্ধ হয়, কিন্তু নাগরিক সমাজ আন্দোলন সেই সীমাবদ্ধতার বাইরে গিয়ে বৃহত্তর জনগোষ্ঠীর কথা তুলে ধরে। এ কারণে বলা যায় নাগরিক সমাজ গণতন্ত্রের এক বিকল্প মঞ্চ তৈরি করে, যেখানে সাধারণ মানুষ সরাসরি মত প্রকাশ করতে পারে। 5. নাগরিক দায়িত্ববোধের প্রকাশ। নাগরিক সমাজ আন্দোলনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল নাগরিক দায়িত্ববোধের প্রকাশ। একজন সচেতন নাগরিক কেবল নিজের স্বার্থে সীমাবদ্ধ থাকেন না, তিনি সমাজের সামগ্রিক কল্যাণের জন্য কাজ করতে চান। এই দায়বদ্ধতা থেকেই গড়ে ওঠে নানা সংগঠন, যেমন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা বা এনজিও, ছাত্র সংগঠন, সাংস্কৃতিক মঞ্চ ইত্যাদি। নাগরিক সমাজ আন্দোলন এই প্রতিষ্ঠানগুলির মাধ্যমে আরো শক্তিশালী রূপ পায়। 6. বৈশ্বিক চরিত্র। বয়ৈকার তালিবস শয় বয় হস্যই ক। নাগরিক সমাজ আন্দোলন অনেক সময় বৈশ্বিক চরিত্র ধারণ করে। আজকের বিশ্বায়িত যুগে পরিবেশ সংকট, মানবাধিকার লঙ্ঘন বা লিঙ্গ সমতার প্রশ্ন কেবল একটি দেশের ভেতর সীমাবদ্ধ নয়, বিভিন্ন দেশের নাগরিক সমাজ সংগঠন একত্রিত হয়ে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আন্দোলন করে। যেমন জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ফ্রাইডে ফর ফিউচার আন্দোলন কিংবা বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষার দাবিতে একযোগে প্রতিবাদ। ফলে নাগরিক সমাজ কেবল জাতীয় নয়, বৈশ্বিক চেতনার ধারক। উপসংহার: নাগরিক সমাজ আন্দোলন আসলে গণতান্ত্রিক সমাজের প্রাণশক্তি। এটি রাষ্ট্র ও রাজনৈতিক দলের সীমাবদ্ধতাকে অতিক্রম করে সাধারণ মানুষের চাহিদা ও আকাঙ্ক্ষাকে প্রকাশ করে। এর মাধ্যমে মানুষ বুঝতে শেখে যে নাগরিক হিসেবে তাদেরও দায়িত্ব ও অধিকার আছে। এভাবেই নাগরিক সমাজ আন্দোলন সমাজকে এগিয়ে নিয়ে যায়, নতুন মূল্যবোধ তৈরি করে এবং গণতন্ত্রকে আরো শক্তিশালী করে তোলে। 5. নাগরিক সমাজ আন্দোলনের ধারণা কিভাবে গড়ে ওঠে? নাগরিক সমাজ আন্দোলনের ধারণা। নাগরিক সমাজ আন্দোলনের ধারণা যেসব উপাদানের ভিত্তিতে গড়ে ওঠে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল: 1. নাগরিক অধিকার সম্পর্কিত সচেতনতা। নাগরিক আন্দোলনের ধারণা তখনই গড়ে ওঠে যখন নাগরিকদের মধ্যে সচেতনতা তৈরি হয়। কোনো একটি ইস্যুকে সামনে রেখে নাগরিক সমাজ যখন আন্দোলনে নামে, তখন সেই ইস্যু সম্পর্কে নাগরিকদের সম্যক সচেতনতা থাকা জরুরি। 2. নাগরিকদের অংশগ্রহণ। নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া নাগরিক সমাজের আন্দোলন গড়ে ওঠা সম্ভব নয়। যদি নাগরিকরা আন্দোলনে সামিল হতে না চায়, তাহলে নাগরিক সমাজের আন্দোলন গড়ে উঠতে পারে না। 3. যৌথ নেতৃত্বের আন্দোলন। নাগরিক সমাজের আন্দোলন নাগরিকদের যৌথ নেতৃত্বের মাধ্যমে চালিত হয়। কোনো এক নেতৃত্বে নাগরিক সমাজের আন্দোলন চালিত হয় না। আন্দোলন কোন পথে পরিচালিত হবে, কিভাবে হবে, আন্দোলন পরিচালনার কৌশল কি হবে ইত্যাদি বিষয় সবার সঙ্গে আলোচনার মাধ্যমেই ঠিক করা হয়। 4. জনকল্যাণ ও সামাজিক ন্যায়ের প্রতিষ্ঠা। নাগরিক সমাজের আন্দোলনের প্রধান উদ্দেশ্য হল জনস্বার্থের বিষয়গুলির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করা। একই সাথে জনস্বার্থের যে বিষয়গুলি প্রশাসনের কাজকর্মে দীর্ঘদিন ধরে অবহেলিত থাকে সেগুলি নিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করা। এছাড়া নাগরিক সমাজের আন্দোলন অনেক সময় সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য গড়ে ওঠে। নারী নির্যাতন ও নিপীড়ন, লিঙ্গ বৈষম্য, দুষ্কৃতীদের তাণ্ডব, জলবায়ু দূষণ, দুর্নীতি, দুর্বৃত্তায়ন ইত্যাদি নানান ক্ষেত্রে ন্যায় বিচারের দাবিতে নাগরিক সমাজের আন্দোলন সংগঠিত হয়। 5. গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা।
নাগরিক সমাজের আন্দোলন নাগরিকদের গণতান্ত্রিক অধিকার রক্ষার স্বার্থে কাজ করে। যেসব ক্ষেত্রে নাগরিকদের গণতান্ত্রিক অধিকারকে লঙ্ঘন করা হয়, নাগরিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন, সেখানে নাগরিক সমাজের আন্দোলন গড়ে উঠতে দেখা যায়। এছাড়া গণতান্ত্রিক রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রেও নাগরিক সমাজের আন্দোলন কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকে। অনেকে মনে করেন গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারি প্রশাসনের অপশাসন দূর করতে নাগরিক সমাজের আন্দোলনের অপরিসীম গুরুত্ব রয়েছে। 6. নাগরিক স্বাধীনতার প্রতীক। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে সামাজিক আন্দোলনকে নাগরিক স্বাধীনতার প্রতীক বলে মনে করা হয়। অষ্টাদশ শতাব্দী ইউরোপে যে উদারনৈতিক গণতান্ত্রিক পরিবেশে নাগরিক সমাজের আন্দোলনের ধারণা গড়ে উঠেছিল, তার মূল উদ্দেশ্য ছিল নাগরিক স্বাধীনতার প্রতিষ্ঠা। বর্তমান বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রগুলিতে সেই ধারা আজও অব্যাহত রয়েছে। 7. মানবাধিকার রক্ষা। মানবাধিকার রক্ষা এবং মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও নাগরিক সমাজের আন্দোলনের প্রগতিশীল ভূমিকা রয়েছে। যেখানে মানবাধিকার পদদলিত হয়, সেখানে নাগরিক আন্দোলনকে স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধের হাতিয়ার হিসেবে গড়ে উঠতে দেখা যায়। সাম্প্রতিক সময়ে খুন, ধর্ষণ ও সন্ত্রাসের বিরুদ্ধে এভাবেই আন্দোলন গড়ে তুলেছে নাগরিক সমাজ। 8. গণতন্ত্রের পূর্ব শর্ত নাগরিক সমাজের আন্দোলন। নাগরিক সমাজের আন্দোলনকে আধুনিক বিশ্বে গণতন্ত্রের পূর্ব শর্ত বলে অভিহিত করা হয়। সেই সঙ্গে একথাও বলা হয়ে থাকে, যে রাজনৈতিক ব্যবস্থায় নাগরিক সমাজ বা সিভিল সোসাইটির কোনো অস্তিত্ব নেই, সেই রাজনৈতিক ব্যবস্থাকে কোনোভাবেই সুস্থ গণতন্ত্র বলে ব্যাখ্যা দেওয়া যায় না। 6. নাগরিক সমাজ আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। নাগরিক সমাজ আন্দোলনের গুরুত্ব। আধুনিক বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রগুলিতে নাগরিক সমাজের আন্দোলন নানান দিক থেকে গুরুত্বপূর্ণ। এই আন্দোলন নাগরিক সমাজ ও রাষ্ট্রের মধ্যে একটি সংযোগ তৈরি করে থাকে। পৃষ্ঠা 130। যেসব দিক থেকে নাগরিক সমাজের আন্দোলন বিশেষ গুরুত্বপূর্ণ, সেগুলির মধ্যে রয়েছে: 1. জনসচেতনতার প্রসার। নাগরিক সমাজের আন্দোলন জনগণের মধ্যে বিভিন্ন বিষয়ে সচেতনতা গড়ে তুলতে কার্যকরী ভূমিকা নিয়ে থাকে। যেসব নানাবিধ ইস্যুতে নাগরিক আন্দোলন গড়ে ওঠে, সেসব ক্ষেত্রে মিটিং, মিছিল, সভা সমিতিতে আলোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে তুলে ধরে জনসাধারণের মধ্যে সচেতনতার প্রসার ঘটাতে সাহায্য করে নাগরিক সমাজ। 2. সামাজিক আন্দোলনে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের সুযোগ দান। নাগরিক সমাজের আন্দোলন নাগরিক অধিকার প্রতিষ্ঠায়, ন্যায় প্রতিষ্ঠায়, মানবাধিকার সংরক্ষণে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের সুযোগ করে দেয়। অনেকে মনে করেন এভাবে সামাজিক পরিবর্তনের কাজে নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণের সুযোগ করে দিয়ে নাগরিক সমাজের আন্দোলন একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। 3. গণতন্ত্রের ভিত্তির সশক্তকরণ। দন্তেশ তালিবস্য কয়তয় ক র মূর্ধন্য। আধুনিক বিশ্বে গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করার কাজ করে নাগরিক সমাজের আন্দোলন। নানান সামাজিক ইস্যুতে বা নাগরিক অধিকারের সুরক্ষার দাবিতে এই আন্দোলন একদিকে যেমন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করে, অন্যদিকে তেমনি জনস্বার্থের বিভিন্ন ইস্যুতে সরাসরি সরকারকে জবাবদিহি করতে বাধ্য করে। এর ফলে গণতন্ত্রের ভিত্তি আরও মজবুত হয়। 4. দুর্বল ও প্রান্তিক শ্রেণীর মানুষদের অধিকার রক্ষা। সমাজের দুর্বল ও প্রান্তিক শ্রেণীর মানুষেরা যখন বিভিন্ন ক্ষেত্রে শোষণ, অবহেলা, নিপীড়নের শিকার হন, তখন তাদের পক্ষে দাঁড়িয়ে সরকারের কাছে দাবি আদায়ে বা প্রতিকারের ব্যবস্থা করতে নাগরিক সমাজের আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। 5. জনজীবনের সমস্যার দ্রুত সমাধান। নাগরিক সমাজের আন্দোলন জনজীবনের বিভিন্ন সমস্যার প্রতিকারে যেভাবে সোচ্চার হয়, যেভাবে এই আন্দোলন সরকারের উপর চাপ সৃষ্টি করে থাকে, তার গুরুত্ব কম নয়। এর ফলে জনজীবনের সঙ্গে জড়িত সমস্যাগুলির দ্রুত সমাধান করতে সরকার উদ্যোগী হয়। 6. পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের বৃদ্ধি। বিভিন্ন ইস্যুতে নাগরিক সমাজের আন্দোলন যখন গড়ে ওঠে, তখন সেই আন্দোলনে শুধু যে সচেতন নাগরিকরা যোগ দেয় তা নয়, অনেক স্বেচ্ছাসেবী সংস্থা ও বেসরকারি সংস্থাকেও আন্দোলনে অংশ নিতে দেখা যায়। এতে নাগরিকদের মধ্যে পারস্পরিক মত বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত হয়। 7. গণমাধ্যম ও সমাজ মাধ্যমের ব্যবহার। নাগরিক সমাজের আন্দোলন বর্তমান যুগে শুধু যে মিটিং, মিছিলের মাধ্যমে গড়ে ওঠে তা নয়, এই আন্দোলনে কর্মীরা গণমাধ্যম ও সমাজ মাধ্যমের ব্যবহার করে সর্বস্তরের নাগরিকদের কাছে আন্দোলনের বিভিন্ন ইস্যুর বিষয়গুলিকে সবিস্তারে তুলে ধরেন। এতে নাগরিকরা আন্দোলন সম্পর্কে জানার সুযোগ পায় এবং আন্দোলনে যোগ দেওয়ার জন্য উৎসাহ বোধ করে। 8. সামাজিক ইস্যুর চিহ্নিতকরণ ও তার সমাধান অন্বেষণ। নাগরিক সমাজের আন্দোলন বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে একদিকে যেমন সবার দৃষ্টি আকর্ষণ করে, অন্যদিকে তেমনি সমস্যাগুলির সমাধানের পথও খুঁজে বের করে।
সমাজের সামগ্রিক উন্নয়নে নাগরিক আন্দোলনের এই ইতিবাচক ভূমিকার এক বিশেষ তাৎপর্য রয়েছে। পরিশেষে বলা যায়, বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থায় নাগরিক সমাজের আন্দোলনের অবদান নানান দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। নাগরিক অধিকারের সংরক্ষণ, মানবাধিকার রক্ষা, সামাজিক ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকারকে তার যথাযথ দায়িত্ব পালনে বাধ্য করতে নাগরিক আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকার কোনো তুলনা হয় না। 7. গণ আন্দোলন বলতে কি বোঝো? গণ আন্দোলনের তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো। গণ আন্দোলন গণ আন্দোলন বলতে এমন এক প্রক্রিয়াকে বোঝায় যেখানে অভিন্ন দাবি, সমস্যা ও প্রত্যাশা সম্বলিত জনগণ ধীরে ধীরে একে অপরের পাশে আসে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি থেকে তাদের প্রাপ্য অধিকার ও প্রত্যাশা সম্পর্কে সচেতন হয়ে সেগুলি আদায়ের জন্য সংগঠিত হয়। গণ আন্দোলনের উদাহরণ হিসেবে নারী আন্দোলন, পরিবেশ আন্দোলন, ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলন ইত্যাদির কথা বলা যায়। গণ আন্দোলন দলভিত্তিক হতে পারে বা দলহীনও হতে পারে। গণ আন্দোলনের তাৎপর্য বা গুরুত্ব। গণ আন্দোলনের তাৎপর্য বা গুরুত্ব ব্যাপক ও বহুবিধ। সেগুলি হল: 1. শক্তিশালী ও সর্বজনীন গণতন্ত্র। গণ আন্দোলনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। আন্দোলনের চাপে সরকার জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত বাতিল করে জনহিতকর গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণে বাধ্য হয়। ফলে গণতন্ত্র সফল, শক্তিশালী ও সর্বজনীন রূপ ধারণ করে। যেমন 20 শতকের 9 দশকের তথা জানার অধিকার আন্দোলনে জন অংশগ্রহণের কথা বলা যায়। 2. দ্বন্দ্ব নিরসন। গণ আন্দোলনের ফলে সমাজে দীর্ঘদিন ধরে প্রচলিত বিবাদ ও দ্বন্দ্বের নিষ্পত্তি ও মীমাংসা সম্ভব হয়। আর এই বিবাদের নিষ্পত্তির উপরই গণতান্ত্রিক শাসনের সাফল্য ও যথার্থতা নির্ভর করে। এক্ষেত্রে উদাহরণ হিসেবে অন্ধ্রপ্রদেশের এরাক বিরোধী রয়াকার ক বয়স্যই রয়কার ধয়ের দীর্ঘই আন্দোলন এবং উত্তরাখণ্ডের চিপকো আন্দোলনের সফলতার কথা বলা যায়। 3. অধিকার ও স্বাধীনতা প্রতিষ্ঠা। গণতন্ত্রের মূল মন্ত্র ও ভিত্তি হল সাম্য, ন্যায় বিচার ও স্বাধীনতার ন্যায় সুমহান আদর্শসমূহ। সমাজের প্রতিটি মানুষ এগুলি যথাযথভাবে ও পর্যাপ্ত পরিমাণে উপভোগ করার উপরই গণতন্ত্রের সার্থকতা নির্ভর করে। কিন্তু সমাজের মানুষ যখন এই সমস্ত বিষয় থেকে বঞ্চিত হয়, তখন মানুষ সামাজিক ও প্রতিবাদী আন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার, স্বাধীনতা প্রতিষ্ঠার পথে অগ্রসর হয়। 4. ঐক্যমত প্রতিষ্ঠা। গণ আন্দোলনের ফলে শোষিত, বঞ্চিত ও নিপীড়িত জনগণের সুযোগ সুবিধা, অধিকার ও মর্যাদার উন্নয়ন এবং তাদের সুবিধার জন্য অর্থনৈতিক নীতি ও কর্মসূচি প্রণয়ন ইত্যাদি ব্যাপারে দেশের পরস্পর বিরোধী রাজনৈতিক দল এবং নেতৃত্ববৃন্দের মধ্যেও ঐক্যমত প্রতিষ্ঠিত হয়। পৃষ্ঠা 131। এক্ষেত্রে সমাজের দলিত শ্রেণীর অবস্থার উন্নয়ন কল্পে সর্বজনীন ঐক্যমতের কথা বলা যায়। মূল্যায়ন। পরিশেষে বলা যায় যে গণ আন্দোলনের উত্থান ও কর্মকাণ্ড জনগণের অভাব অভিযোগ পূরণের ক্ষেত্রে দেশের রাজনৈতিক দল বা দলের নির্বাচনী প্রতিশ্রুতি ও রাজনৈতিক নেতৃবৃন্দের ভূমিকার ব্যর্থতাকে প্রতিফলিত করে। তাই রাজনৈতিক দলগুলির উচিত জনগণের সাথে সুষ্ঠু ও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে তাদের অভাব অভিযোগ সমূহ মনোযোগ সহকারে বিবেচনা করা এবং সেগুলি নিরসনের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা। 8. সামাজিক আন্দোলন বলতে কি বোঝো? সামাজিক আন্দোলনের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো। সামাজিক আন্দোলন সমষ্টিগত আচরণের মধ্যে একটি বিশেষ উদ্দেশ্যে সামাজিক আন্দোলন সৃষ্টি হয়। এই ধরনের আন্দোলন হল সমাজ পরিবর্তনের হাতিয়ার বিশেষ উইদিন ব্র্যাকেট আ জেনারেটর অব সোশ্যাল চেঞ্জ ব্র্যাকেট ক্লোজ। সামাজিক আন্দোলন বলতে পরিবর্তন সম্পাদনের জন্য এক ধরনের সমষ্টিগত প্রয়াসকে বোঝায়। অধ্যাপক হোল্টন হয়কার টয়রেফ ওকার দন্তের ন এবং হান্ট হয়াকার দন্তের নয়টায় সামাজিক আন্দোলনের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, কোট, আ সোশ্যাল মুভমেন্ট ইজ আ কালেকটিভ এফোর্ট টু প্রমোট অর রেজিস্ট চেঞ্জ, আনকোট। অর্থাৎ একটি নির্দিষ্ট সমাজের মধ্যে প্রতিষ্ঠিত সম্পর্ক সমূহকে রূপান্তরিত করার জন্য একটি সমষ্টিগত উদ্যোগকে বলা হয় সামাজিক আন্দোলন। অধ্যাপক রুডলফ হ্যাবারলে রয়হস্য ড ল হ হয়জফলা আকার বয়াকার র লয়কার র মতে, কোট, আ সোশ্যাল মুভমেন্ট ইজ আ কালেকটিভ এফোর্ট টু ট্রান্সফর্ম এস্টাবলিশড রিলেশনস উইদিন আ পার্টিকুলার সোসাইটি, আনকোট। সামাজিক আন্দোলনের বৈশিষ্ট্য। সামাজিক আন্দোলনের কয়েকটি বৈশিষ্ট্য হল: 1. সমষ্টিগত কার্যকলাপ।
সামাজিক আন্দোলন হলো মূলত সমষ্টিগত কার্যকলাপ। দীর্ঘ সময় ধরে কোনো সমষ্টিগত কার্যকলাপ অব্যাহত থাকলে তা আন্দোলনের রূপ ধারণ করতে পারে। এই ধরনের আন্দোলন সমাজের ব্যাপক অংশের মানুষের মধ্যে কোনো কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য আকাঙ্ক্ষা ও অনুপ্রেরণা সৃষ্টি করতে পারে, তবে তা নিয়ম মাফিক বা প্রথাগত উপায়ে হতে হবে এমন কোনো কথা নেই। 2. সামাজিক পরিবর্তন। সামাজিক আন্দোলন সামাজিক পরিবর্তন ঘটানোর জন্য সংগঠিত হয়। এই পরিবর্তন আংশিক বা সামগ্রিক হতে পারে। বিদ্যমান অবস্থার মূল্যবোধ, মতাদর্শ, রীতিনীতির ভিত্তিতে পরিবর্তনের উদ্দেশ্যে সামাজিক আন্দোলনের মাধ্যমে উদ্যোগ আয়োজন গৃহীত হয়। 3. সাংগঠনিক কাঠামো। সামাজিক আন্দোলনের জন্য একটি ন্যূনতম কাঠামো প্রয়োজন, কেননা আন্দোলনের সাফল্য ও গতিধারাকে বজায় রাখার জন্য এই সাংগঠনিক কাঠামো অপরিহার্য। এই সংগঠনের জন্য নেতৃত্বেরও প্রয়োজন হয়। 4. প্রতিবাদের বহুমুখী ধরন। সামাজিক আন্দোলন শান্তিপূর্ণ বা সংঘাতমূলক হতে পারে, অহিংস বা হিংসাশ্রয়ী হতে পারে, গণতান্ত্রিক বা অগণতান্ত্রিক হতে পারে এবং বাধ্যতামূলকও হতে পারে। আবার আন্দোলনকারীরা প্রতিবাদের জন্য মোমবাতি বা টর্চ লাইট মিছিল, কালো পোশাক পরিধান, সড়ক যাত্রার আয়োজন, গান করা, কবিতা পাঠ ইত্যাদি নানা উপায় অবলম্বন করতে পারে। 9. চিপকো আন্দোলন শুরু হওয়ার পেছনে কারণগুলি চিহ্নিত করো। চিপকো আন্দোলনের কারণ। চিপকো একটি হিন্দি শব্দ। চিপকো শব্দটির অর্থ হল জড়িয়ে থাকা বা জাপটে ধরা। আন্দোলনকারীরা গাছ কাটা বন্ধ করার জন্য গাছকে রাতের পর রাত জেগে পাহারা দিত এবং জড়িয়ে ধরে রাখত বলে এই আন্দোলন চিপকো আন্দোলন নামে পরিচিত। মহিলারা প্রতিটি গাছকে 3 জন মিলে জড়িয়ে ধরে থাকত। এই আন্দোলনের সূচনা হয় 1973 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের চামেলি অঞ্চলে গোপেশ্বর গ্রামে চিপকো আন্দোলনের সূচনা হয়। চিপকো আন্দোলনের কারণগুলি হল: 1. ঠিকাদারের গাছ কাটা। 1973 খ্রিস্টাব্দে গোপেশ্বর গ্রাম এলাকায় ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক একটি সংস্থার ঠিকাদাররা গোপেশ্বর ও ফাটারামপুর ফয়াকার টয়াকার রয়াকার ম পয়হস্যৌ র অঞ্চলে নির্বিচারে গাছ কাটা শুরু করে। গ্রামের মানুষ গাছ কাটায় বাধা দিলেও ঠিকাদাররা তাতে কর্ণপাত না করে গাছ কাটা অব্যাহত রাখে। ফলস্বরূপ চিপকো আন্দোলন শুরু হয়। 2. সরকারের উদাসীনতা। গাছ কাটা বন্ধের জন্য গ্রামের মানুষ স্থানীয় সরকারি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে, কিন্তু সরকারি কর্তৃপক্ষ গ্রামের অতি সাধারণ মানুষের এই দাবির প্রতি উদাসীন ও অনীহার মনোভাব প্রকাশ করলে স্থানীয় মানুষ এই গাছ কাটার বিরুদ্ধে আন্দোলন শুরু করে। 3. অর্থনৈতিক কারণ। উত্তরাখণ্ড এবং এর সন্নিহিত অঞ্চলের গ্রামগুলির ঘরবাড়ি, ফসল, সেতু ইত্যাদি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গ্রামগুলির মানুষ অর্থনৈতিক নিপীড়নের শিকার হয়, ফলে এই অঞ্চলের জনগণ শেষ পর্যন্ত বাধ্য হয়ে আন্দোলনের পথ বেছে নেয়। 4. বন ও বন্য প্রজাতি সংরক্ষণ। চিপকো আন্দোলনের একটি প্রধান কারণ হল বন ও বন্য প্রজাতি সংরক্ষণ। বনভূমিকে কেন্দ্র করে গড়ে ওঠা বিভিন্ন বন্য জাতির পশু পাখির সংরক্ষণে ও বাস্তুতন্ত্রে যাতে কোনো প্রকার ক্ষতি না হয় সেই জন্য আন্দোলনকারীরা এই আন্দোলনের পথ বেছে নেয়। 5. মহিলাদের অধিকার সংরক্ষণ। চিপকো আন্দোলনের একটি প্রধান কারণ ছিল জ্বালানি ও পশুখাদ্য সংগ্রহের ব্যাপারে মহিলাদের অধিকার অব্যাহত রাখা, কারণ এই অঞ্চলের মহিলারা পরিবারের অর্থনৈতিক কাজকর্মের সঙ্গে বিশেষভাবে জড়িত ছিল। 10. চিপকো আন্দোলনের বৈশিষ্ট্য আলোচনা করো। চিপকো আন্দোলনের বৈশিষ্ট্য। ভারতের পরিবেশ আন্দোলনের ইতিহাসে চিপকো আন্দোলন এক গুরুত্বপূর্ণ মাইল ফলক। এটি কেবল একটি প্রতিবাদ আন্দোলন নয়, বরং মানুষের সঙ্গে প্রকৃতির গভীর সম্পর্কের প্রতীক হয়ে উঠেছিল। 1970-এর দশকের উত্তরাখণ্ড অঞ্চলে জন্ম নেওয়া এই আন্দোলন মূলত গাছ কাটা ও বন ধ্বংসের বিরুদ্ধে সংগঠিত হয়েছিল। চিপকো শব্দটির আক্ষরিক অর্থ হল আটকে থাকা বা লেগে থাকা। আন্দোলনে অংশগ্রহণকারীরা গাছকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকতেন যাতে কুঠার চালিয়ে গাছ কাটা সম্ভব না হয়। এভাবে প্রতিবাদের এই অভিনব রূপ সারা পৃথিবীর নজর কাড়ে। পৃষ্ঠা 132। 1. মানবিক ও সামাজিক প্রেক্ষাপট। চিপকো আন্দোলনের মূল বৈশিষ্ট্য হল এর অন্তর্নিহিত মানবিক ও সামাজিক প্রেক্ষাপট। পাহাড়ি অঞ্চলের সাধারণ মানুষ, বিশেষত গ্রামীণ মহিলারা এই আন্দোলনের প্রাণশক্তি হয়ে উঠেছিলেন। তারা উপলব্ধি করেছিলেন যে বন উজাড় হলে শুধু গাছই হারিয়ে যাবে না, তার সঙ্গে সঙ্গে জীবিকা, পানীয় জল, চাষের জমি, পশুখাদ্য ও পাহাড়ি মাটির স্থিতিশীলতাও নষ্ট হয়ে যাবে। অর্থাৎ বনভূমি ধ্বংস মানে ছিল তাদের প্রতিদিনের জীবনের উপর ভয়াবহ প্রভাব। ফলে চিপকো আন্দোলন পরিবেশ সংরক্ষণ ও জীবনের মৌলিক চাহিদার সুরক্ষার মধ্যে এক সেতুবন্ধন তৈরি করেছিল। 2. অহিংস চরিত্র। এই আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল এর সম্পূর্ণ অহিংস চরিত্র।
মহাত্মা গান্ধীর অহিংস নীতি থেকে প্রেরণা নিয়ে আন্দোলনকারীরা শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ করেছিলেন। অস্ত্রশস্ত্র বা সহিংসতা ব্যবহার না করে তারা গাছকে আলিঙ্গন করে নিজেদের শরীরকে রক্ষা কবচ হিসেবে ব্যবহার করেছিলেন। এই প্রতীকী পদক্ষেপ বিশ্বজুড়ে আলোচিত হয় কারণ এটি স্পষ্ট করে দেখিয়েছিল যে পরিবেশ রক্ষার লড়াই কেবল রাজনৈতিক দাবি নয় বরং নৈতিক দায়িত্ব। 3. মহিলাদের অংশগ্রহণ। চিপকো আন্দোলন মহিলাদের অংশগ্রহণের কারণে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। উত্তরাখণ্ড অঞ্চলের গ্রামীণ মহিলারা প্রতিদিন বন থেকে জ্বালানি কাঠ, পশুখাদ্য ও জল সংগ্রহ করতেন। ফলে তারা খুব কাছ থেকে বনভূমির গুরুত্ব বুঝতে পারতেন। গৃহস্থালী কাজকর্ম ও গ্রামীণ অর্থনীতির সঙ্গে তাদের সরাসরি সম্পর্ক থাকায় তারা বন রক্ষার প্রয়োজনীয়তা পুরুষদের তুলনায় অনেক বেশি অনুভব করতেন। তাই আন্দোলনের নেতৃত্বে ও সক্রিয় অংশগ্রহণে মহিলারা অগ্রণী ভূমিকা নেয়। এই দিক থেকে চিপকো আন্দোলন কেবল পরিবেশ আন্দোলনই নয়, এক অর্থে নারীর ক্ষমতায়নেরও আন্দোলন ছিল। 4. স্থানীয় সংস্কৃতি ও পরিবেশ ভাবনার সঙ্গে যুক্ত। অন্য একটি বৈশিষ্ট্য হল এই আন্দোলন স্থানীয় সংস্কৃতি ও পরিবেশ ভাবনার সঙ্গে যুক্ত হয়ে উঠেছিল। পাহাড়ি সমাজের প্রকৃতিকে দেবত্বের আসনে বসানো হয়, গাছকে জীবনের উৎস হিসেবে মানা হয়। এই সাংস্কৃতিক মানসিকতা আন্দোলনকে আরো গভীর ভিত্তি দেয়। গ্রামবাসীরা গাছ কাটার প্রতিবাদকে শুধু অর্থনৈতিক ক্ষতির বিরুদ্ধে লড়াই হিসেবে দেখেননি, বরং একে জীবনের সঙ্গে সম্পর্কিত মূল্যবোধের প্রশ্ন হিসেবে দেখেছিলেন। উপসংহার: সব মিলিয়ে চিপকো আন্দোলনের বৈশিষ্ট্য হল অহিংস পদ্ধতিতে প্রতিবাদ, নারীর সক্রিয় অংশগ্রহণ, স্থানীয় সংস্কৃতি ও জীবনযাত্রার সঙ্গে অঙ্গীভূত থাকা, বনভূমিকে কেবল সম্পদ নয় বরং জীবনের উৎস হিসেবে দেখা এবং সরকারের পরিবেশ নীতিতে প্রভাব বিস্তার করা। এর মধ্যে দিয়ে চিপকো আন্দোলন শুধু ভারতের নয়, বিশ্ব ইতিহাসে পরিবেশ রক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে। 11. চিপকো আন্দোলনের প্রকৃতি আলোচনা করো। চিপকো আন্দোলনের প্রকৃতি। চিপকো আন্দোলনকে নারীবাদী আন্দোলন হিসেবে ব্যাখ্যা করা এক গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। প্রথম দর্শনে এটি একটি পরিবেশবাদী আন্দোলন হিসেবে পরিচিত হলেও বিশ্লেষণ করলে বোঝা যায় এর ভিতরে নারীর অবস্থান, ভূমিকা ও অধিকার সংক্রান্ত গভীর এক রাজনৈতিক বার্তা নিহিত রয়েছে। এই আন্দোলনের নেতৃত্ব, প্রেক্ষাপট ও কৌশল নারীবাদী দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে দেখা যায় এটি শুধু বৃক্ষ সংরক্ষণের সংগ্রাম নয় বরং নারীর সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক স্বাধিকারের জন্য এক গুরুত্বপূর্ণ প্রতিবাদ। 1. স্থানিক ও পরিবেশগত বাস্তবতায় গড়ে ওঠা আন্দোলন। চিপকো আন্দোলনকে একটি ইকো রিজিওনাল ECOREGIONAL প্রতিরোধ আন্দোলন বলা চলে, যার উৎস ছিল হিমালয়ের উপত্যকা অঞ্চলের বনসম্পদ কেন্দ্রিক অর্থনৈতিক নিপীড়ন। ব্রিটিশ আমল থেকেই রাজ্য ও বেসরকারি কোম্পানিগুলি এই অঞ্চলের বন উজাড় করে আসছিল। স্বাধীনতার পরও এই ধারা চলতে থাকে। স্থানীয় মানুষ বন থেকে তাদের জ্বালানি, পশুখাদ্য, কাঠ ও জল সংগ্রহ করত, কিন্তু সরকারি নীতিতে বন ব্যবহারের অধিকার স্থানীয়দের না দিয়ে বহিরাগত ঠিকাদারদের হাতে তুলে দেওয়া হয়। ফলে গাছ কাটার অনুমতি পেয়ে গাছের নির্বিচারে নিধন চলতে থাকে, যার বিরূপ প্রভাব পড়ে স্থানীয় বাস্তুতন্ত্রে। বন্যা, ভূমিধস, খরা এবং জৈব বৈচিত্র্যের ক্ষয় ঘটে। এই পরিবেশগত সংকটই আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করে। 2. সামাজিক প্রেক্ষাপট ও নারী জীবন। উত্তর ভারতের গাড়োয়াল অঞ্চলের গ্রামীণ সমাজে মহিলারা ছিলেন প্রাকৃতিক সম্পদের সাথে নিবিড়ভাবে যুক্ত। কাঠ, জ্বালানি, পশুর খাদ্য ও পানীয় জলের উপর নির্ভর করে চলা নারীরা প্রাকৃতিক ধ্বংসের ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। পুরুষেরা তখন সাময়িকভাবে শহরমুখী কাজের সন্ধানে বা সেনাবাহিনীতে নিযুক্ত থাকতেন, ফলে পরিবার ও পরিবেশ রক্ষার দায় নারীদের কাঁধে এসে পড়ে। বৃক্ষ কাটার ফলে পাহাড়ি অঞ্চলে ধস, খরা ও জলের ঘাটতি বেড়ে যায়। এগুলি নারীদের দৈনন্দিন জীবনে অতিরিক্ত পরিশ্রম, নিরাপত্তাহীনতা ও স্বাস্থ্যহানির কারণ হয়ে দাঁড়ায়। এই বাস্তবতা নারীদের সক্রিয় রাজনৈতিক ভূমিকা নিতে বাধ্য করে, যা এক ধরনের নারীবাদী আত্মসচেতনতার দিকেই ইঙ্গিত করে। 3. উন্নয়ন বনাম পরিবেশের দ্বন্দ্ব। চিপকো আন্দোলন ভারতের উন্নয়ন নীতির এক চরম সমালোচক হিসেবে আত্মপ্রকাশ করে। এটি উন্নয়ন বনাম পরিবেশ এই বহুল আলোচিত দ্বন্দ্বের বাস্তব উদাহরণ। আন্দোলনের নেতারা, বিশেষত সুন্দরলাল বহুগুণা ও চণ্ডীপ্রসাদ ভাট, যুক্তি দেন যে অর্থনৈতিক উন্নয়নের নামে প্রকৃতি ধ্বংস করে চলা হল আত্মঘাতী, যা স্থানীয় সম্প্রদায়ের মৌলিক অধিকার লঙ্ঘন করছে। তারা বিকল্প উন্নয়ন ধারণার পক্ষে ছিলেন, যা স্থানীয় সম্পদের টেকসই ব্যবহার, গ্রামীণ উদ্যোগ ও সামাজিক ন্যায্যতা নিশ্চিত করতে পারবে। এই দৃষ্টিভঙ্গি মহাত্মা গান্ধীর বিকেন্দ্রীকরণ ভাবনার ধারাবাহিকতা হিসেবে দেখা যায়। 4. অহিংস গান্ধীবাদী প্রতিবাদ ধারা। চিপকো আন্দোলন ছিল এক অহিংস প্রতিরোধ বা নন ভায়োলেন্ট রেজিস্ট্যান্স,
গান্ধীবাদী আন্দোলনের আদর্শ অনুসরণ করে এটি গড়ে ওঠে, যেখানে সংগঠিত জনশক্তি ও নৈতিক অবস্থানই ছিল প্রধান অস্ত্র। দাঁত জড়িয়ে ধরার কাজটি একদিকে ছিল প্রতিবাদ, অন্যদিকে এক সংবেদনশীল ও পরিবেশ নৈতিক বার্তা। এর মাধ্যমে আন্দোলনকারীরা দাবি জানাতেন, বনকে বাঁচাও, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাও। পৃষ্ঠা 133। উপসংহার। চিপকো আন্দোলনকে শুধুই পরিবেশ সংরক্ষণের লড়াই হিসেবে দেখা ভুল হবে। এটি ছিল নারী জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত বাস্তবতা থেকে উৎসারিত এক প্রতিরোধ, যা সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক চেতনায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করে। নারীবাদী তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখলে এটি এক ধরনের গ্রামীণ নারীবাদী পরিবেশ আন্দোলন হিসেবে বিবেচিত হতে পারে, যার প্রভাব ও গুরুত্ব আজও বর্তমান। 12. দেখাও কিভাবে চিপকো আন্দোলনও একটি নারী আন্দোলন। নারীবাদী আন্দোলন রূপে চিপকো আন্দোলন। উত্তর ভারতের গাড়োয়াল অঞ্চলের গ্রামীণ সমাজে মহিলারা ছিলেন প্রাকৃতিক সম্পদের সাথে নিবিড়ভাবে যুক্ত। কাঠ, জ্বালানি, পশুর খাদ্য ও পানীয় জলের উপর নির্ভর করে চলা নারীরা প্রাকৃতিক ধ্বংসের ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। পুরুষেরা তখন সাময়িকভাবে শহরমুখী কাজের সন্ধানে বা সেনাবাহিনীতে নিযুক্ত থাকতেন, ফলে পরিবার ও পরিবেশ রক্ষার দায় নারীদের কাঁধে এসে পড়ে। বৃক্ষ কাটার ফলে পাহাড়ি অঞ্চলে ধস, খরা ও জলের ঘাটতি বেড়ে যায়। এগুলো নারীদের দৈনন্দিন জীবনে অতিরিক্ত পরিশ্রম, নিরাপত্তাহীনতা ও স্বাস্থ্যহানির কারণ হয়ে দাঁড়ায়। এই বাস্তবতা নারীদের সক্রিয় রাজনৈতিক ভূমিকা নিতে বাধ্য করে, যা এক ধরনের নারীবাদী আত্মসচেতনতার দিকেই ইঙ্গিত করে। নেতৃত্বে নারীরা ও বিকল্প রাজনীতি। চিপকো আন্দোলনের অগ্রণী ব্যক্তিত্ব হিসেবে যেমন সুন্দরলাল বহুগুণা ও চণ্ডীপ্রসাদ ভাটের নাম উঠে আসে, তেমনি স্থানীয় নারী নেত্রীদের মধ্যে গৌরা দেবী, গয়ৌকার রয়াকার অন্যতম। 1974 সালে রেইনি রয়কার *9 গ্রামে গাছ কাটতে আসা ঠিকাদারদের সামনে গাছ জড়িয়ে দাঁড়িয়ে থাকা 27 জন নারী এ এক প্রতীকী প্রতিবাদ, যা নারী নেতৃত্বের সাহসিকতা ও সংগ্রামী চেতনাকে সামনে আনে। গৌরাদেবী বলেছিলেন, কোট, এ বোন আমাদের মা, আমরা কিভাবে আমাদের মাকে কেটে ফেলতে দেব, আনকোট। এই বক্তব্য নারীর সঙ্গে প্রকৃতির পারস্পরিক সম্পর্ক ও জীবন্ত যোগসূত্রকে তুলে ধরে। নারীবাদী দর্শনের সঙ্গে মিল। চিপকো আন্দোলনের মধ্যে দিয়ে ইকো ফেমিনিজম, ECOFEMINISM বা পরিবেশ নারীবাদের ভাবনা প্রবলভাবে প্রতিফলিত হয়। ইকো ফেমিনিস্ট তত্ত্ব অনুসারে পিতৃতান্ত্রিক আধুনিক উন্নয়ন চিন্তা প্রকৃতি ও নারীর উপর দখলদারি কায়েম করতে চায়। ভন্দনা শিবা, ভয়াকার *নয়াকার, বয়াকার, VANDANA ও মারিয়া মিচ, ময়াকার *অন্তস্তয়াকার, বর্গের MARIA MIES এর মতো নারীবাদী চিন্তাবিদরা বলেন, নারীরা প্রকৃতির মতোই উৎপাদক, জীবন্ত ও রক্ষাকারী, আর এই বৈশিষ্ট্যের কারণে তারা পিতৃতান্ত্রিক সমাজের শোষণের শিকার। চিপকো আন্দোলনে নারীদের অংশগ্রহণ এই দৃষ্টিকোণকে বাস্তব উদাহরণে রূপ দেয়। বন্দনা শিবা তার গ্রন্থ স্টেইং অ্যালাইভ, ওমেন, ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট এর বিশ্লেষণ করেছেন কিভাবে নারী ও প্রকৃতি উভয়ই তথাকথিত উন্নয়নের বলি হন। তার মতে চিপকো আন্দোলন মূলত নারী জাগরণের এক পরিবেশবাদী রূপ, যা শুধু বন রক্ষায় নয়, বরং বিকল্প জীবন দর্শন ও বিকল্প উন্নয়ন চিন্তার অভিব্যক্তি। নারীবাদী রাজনীতির একটি মডেল। এই আন্দোলন নারীবাদী রাজনীতির এমন এক মডেল উপস্থাপন করে যেখানে নারীরা পরিবেশ রক্ষার মাধ্যমে সামাজিক ক্ষমতায়নের পথে হাঁটেন। এখানে নারীরা কেবল ভুক্তভোগী নন, বরং সক্রিয় প্রতিরোধের নেত্রী। তাদের প্রতিবাদ ছিল অহিংস, রক্ষণশীল সমাজ কাঠামো ভেঙে দেওয়া এবং নতুন ধরনের রাজনৈতিক সক্রিয়তার সূচনাকারী। 13. চিপকো আন্দোলনের ফলাফল কি ছিল? চিপকো আন্দোলনের ফলাফল। গোপেশ্বর এলাকায় চিপকো আন্দোলনের নেতা ছিলেন চণ্ডীপ্রসাদ ভাট। পরবর্তী সময়ে সুন্দরলাল বহুগুণা, সরলাবেন *র বয়কার গোপেশ্বর, গয়কার পয়কার মীরাবেন রয়াকার বয়কার এবং গৌরা দেবী এই আন্দোলনে নেতৃত্ব প্রদান করেছেন। আন্দোলন পরিচালনার জন্য সরলাবেনের উদ্যোগে গঠিত হয় উত্তরাখণ্ড সর্বোদয় মণ্ডল। এছাড়া গোপেশ্বর গ্রামে গঠিত হয় দাসহলি দয়াকার হয়কার গ্রাম স্বরাজ মণ্ডল। চিপকো আন্দোলনের ফলাফল হিসেবে যে বিষয়গুলির কথা বলা যায় তা হল: 1. সরকার কর্তৃক অরণ্য ভূমি সংরক্ষণ।
চিপকো আন্দোলনের ফলে সরকার গোপেশ্বর গ্রাম সহ স্থানীয় বিশাল এলাকাকে 15 বছরের জন্য সংরক্ষিত অরণ্য অঞ্চল বলে ঘোষণা করে। রাজ্য সরকার গাছ কাটাকে অবৈধ এবং পরিবেশের পক্ষে ক্ষতিকর বলে ঘোষণা করে, ফলে অরণ্য নিধন বন্ধ হয়। 2. লাইসেন্স ও পরিকল্পনা প্রত্যাহার। উত্তরাঞ্চলের ভাগীরথী অববাহিকা অঞ্চলে সরকার রাসায়নিক দ্রব্য তৈরির জন্য লাইসেন্স প্রদান করে। আবার বদ্রীনাথ মন্দিরের 15 কিলোমিটার ওপরে একটি ব্যারেজ নির্মাণের পরিকল্পনা করা হয়, কিন্তু এই আন্দোলনের চাপে সরকার লাইসেন্স প্রদান বাতিল করতে এবং ব্যারেজ পরিকল্পনা বন্ধ রাখতে বাধ্য হয়। 3. গাছ কাটো আন্দোলন। চিপকো আন্দোলনের ফলে সরকার ও তার আমলাবৃন্দ অরণ্য সংরক্ষণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে এবং বিভিন্ন ধরনের অরণ্য আইন কঠোরভাবে বাস্তবায়ন শুরু করে। ফলে স্থানীয় আদিবাসীদের জীবন জীবিকা সংকটের সম্মুখীন হয় এবং উন্নয়ন চরমভাবে বাধাপ্রাপ্ত হয়, যার নাম গাছ কাটো আন্দোলন। 4. উত্তরাখণ্ড রাজ্য সৃষ্টি। চিপকো আন্দোলনের শেষের দিকে এতে রাজনীতি প্রবেশ করে, কারণ এই আন্দোলনের পরিবেশ ও উন্নয়ন বজায় রাখার জন্য এই পাহাড়ি এলাকার মানুষ একটি পৃথক রাজ্য দাবি করতে থাকে। এর ফলে শুরু হয় উত্তরাখণ্ড আঞ্চলিক আন্দোলন। এভাবে উত্তরাঞ্চল রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্যে দিয়ে চিপকো আন্দোলনের পরিসমাপ্তি ঘটে। পরবর্তী সময়ে উত্তরাঞ্চল রাজ্যের নাম উত্তরাখণ্ড করা হয়। 5. জাতীয় ও আন্তর্জাতিক প্রভাব। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে চিপকো আন্দোলনের প্রভাব ছিল ব্যাপক ও সুদূর প্রসারী। এই আন্দোলনের দ্বারা দক্ষিণ ভারতের আপিক্য আপয়হস্যই কয় কয় ওকার আন্দোলন বিশেষভাবে প্রভাবিত হয়েছিল। সর্বোপরি এই আন্দোলন সারা পৃথিবীর পরিবেশবিদদের মধ্যে সাড়া জাগিয়েছে। পৃষ্ঠা 134। 14. নর্মদা বাঁচাও আন্দোলন কি? নর্মদা বাঁচাও আন্দোলনের কারণ কি ছিল? নর্মদা বাঁচাও আন্দোলন 1979 খ্রিস্টাব্দে ভারত সরকার নর্মদা উপত্যকা উন্নয়ন প্রকল্প গ্রহণ করে। এই প্রকল্পের অধীনে 30টি বড় বাঁধ, 135টি মাঝারি ধরনের বাঁধ এবং 3000টি ছোট আকারের বাঁধ নির্মাণের পরিকল্পনা করা হয়। সবচেয়ে বড় বাঁধ হবে দুটি, এর মধ্যে একটি হল গুজরাটের সর্দার সরোবর বাঁধ এবং দ্বিতীয়টি হল মধ্যপ্রদেশের নর্মদা সাগর বাঁধ। এই প্রকল্পের উদ্দেশ্য হল 1450 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, সেচ প্রকল্প, কৃষিভিত্তিক উৎপাদন বৃদ্ধি, বন্যা প্রতিরোধ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাট রাজ্যে জলসেচের ব্যবস্থা করা। নর্মদা উপত্যকা উন্নয়ন প্রকল্পের সমর্থনে এই হল সরকারি মুখপাত্রের বক্তব্য। নর্মদা বাঁচাও আন্দোলনের কারণ। নর্মদা বাঁচাও আন্দোলন হল নর্মদা নদী রক্ষা করার জন্য স্থানীয় সংগঠনগুলির আন্দোলন বিশেষ। এই আন্দোলন হল বহু উদ্দেশ্যমুখী বাঁধ অর্থাৎ নর্মদা সাগর প্রকল্প নির্মাণের বিরোধী একটি আন্দোলন। বাবা আমতে বয়াকার বয়াকার আ ম তয়কার ও মেধা পাটেকার ময়কার ধয়াকার পয়াকার টয়কার ক রয়কার র নেতৃত্বে সংগঠিত নর্মদা বাঁচাও আন্দোলনে নর্মদা উপত্যকায় বাঁধ নির্মাণ প্রকল্পের বিরোধিতা করার কারণগুলি হল: 1. নদীর নাব্যতা নষ্ট হওয়ার সম্ভাবনা। বাঁধ নির্মাণ ও খাল খননের ফলে নর্মদা নদীর স্বাভাবিক গতি ও নাব্যতা নষ্ট হওয়ার সম্ভাবনা বাড়তে পারে, যা ভবিষ্যতে এই বৃহৎ নদীর মৃত্যুর কারণ হতে পারে। এছাড়া বাঁধ নির্মাণের ফলে নদীর স্রোতধারা বাধাপ্রাপ্ত হবে এবং অববাহিকা অঞ্চলে পলি জমতে থাকবে, যা ভবিষ্যতে ভয়াবহ রূপ ধারণ করবে। 2. উদ্বাস্তু ও বাস্তুচ্যুতের সমস্যা। বাঁধ নির্মাণ শুরু করার ফলে লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং ভবিষ্যতে আরও বাস্তুচ্যুত হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছিল। এই বাস্তুচ্যুত জনগণের অধিকাংশই হল আদিবাসী ও অনগ্রসর সম্প্রদায়ের মানুষ, যেমন গোন্ড, ভিল, ভিলালা, কোরকু ইত্যাদি। গয়কার মধ্যে নয়ডয়, ভয় দীর্ঘই ল, ভয় দীর্ঘই লয়াকার লয়াকার, কয়কার র কয়হস্য। কিন্তু এই বিপুল সংখ্যক উদ্বাস্তু জনগণের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা সরকারের পক্ষে সম্ভব হবে না। তাই এই আন্দোলন নর্মদা উপত্যকায় বাঁধ নির্মাণের প্রবল বিরোধিতা করেছিল। 3. প্রাকৃতিক ভারসাম্য নষ্ট। বাঁধ নির্মাণ প্রকল্পের ফলে মানুষ, পশুপাখি, অরণ্য ও প্রকৃতির ক্ষতি হবে, প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হবে এবং জীব বৈচিত্র্য ক্রমশ ধ্বংসের দিকে এগোতে থাকবে। এর পাশাপাশি অরণ্য সম্পদ, স্থানীয় উদ্ভিদ ও অনেক প্রাণীর অবলুপ্তিও হতে পারে। 4. বন্যার আশঙ্কা। এই বাঁধ নির্মিত হলে একদিকে বন্যা নিয়ন্ত্রিত হবে, পাশাপাশি অন্যদিকে বন্যা দেখাও দেবে। নতুনভাবে সৃষ্ট এই বন্যার ফলে ব্যাপক সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হবে, কৃষিকাজ বিপর্যস্ত হবে এবং পরিণতিতে দেশের অর্থনীতির ওপর চাপ পড়বে। 5. ব্যাপক ক্ষয়ক্ষতি। পরিবেশ ও বন দপ্তরের সমীক্ষা ভিত্তিক হিসাব অনুযায়ী সর্দার সরোবর প্রকল্পের ফলে ক্ষতির পরিমাণ দাঁড়াবে 8,109 কোটি টাকা।
আবার নর্মদা সাগর প্রকল্পের জন্য অরণ্য ধ্বংসের ক্ষতির পরিমাণ হবে প্রায় 8,190 কোটি টাকা। পাশাপাশি কয়েক প্রজন্মের আবাসভূমি ও কর্মক্ষেত্র এবং জীবন ও জীবিকা নিয়ে সুদীর্ঘকাল ধরে গড়ে ওঠা সভ্যতা সংস্কৃতি জলমগ্ন হয়ে যাবে। এছাড়া এই বাঁধ নির্মিত হলে প্রায় 245টি গ্রাম জলে ডুবে যাবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। মূল্যায়ন: নর্মদা উপত্যকায় বাঁধ নির্মাণ প্রকল্পের বিরোধিতা নর্মদা বাঁচাও আন্দোলনের একটি বিশেষ দিক। এই বিরোধিতার কারণ হিসেবে যে বিষয়গুলি আলোচিত হল তা পরিবেশ ও মানব সমাজের কাছে খুবই গুরুত্বপূর্ণ। 15. কে কেন নর্মদা বাঁচাও আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন? নর্মদা বাঁচাও আন্দোলন বা এনবিএ ভারতের একটি অন্যতম দীর্ঘস্থায়ী ও প্রভাব বিস্তারকারী সামাজিক আন্দোলন, যার কেন্দ্রবিন্দু ছিল মধ্য ভারত দিয়ে প্রবাহিত নর্মদা নদীর তীরে নির্মীয়মান বৃহৎ বাঁধ এবং তার দ্বারা উদ্ভূত পরিবেশগত, সামাজিক ও মানবিক সংকট। এটি কেবলমাত্র একটি বাঁধ বিরোধী আন্দোলন নয়, বরং এটি বিকাশের প্রচলিত ধারণার বিরুদ্ধে একটি বিকল্প বোধের সন্ধান, ন্যায্যতার দাবি ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষার সংগ্রাম। এই আন্দোলনের কেন্দ্রীয় মুখ ছিলেন মেধা পাটেকর, যিনি সমাজকর্মী ও রাজনৈতিক কর্মী হিসেবে প্রান্তিক জনগণের কণ্ঠস্বর হিসেবে আবির্ভূত হন। আন্দোলনে যুক্ত ছিলেন আরো অনেক আইনজীবী, পরিবেশবিদ, চিন্তাবিদ এবং লেখক, যেমন অরুন্ধতী রায়, যিনি এই আন্দোলনের পক্ষে লেখেন তার প্রসিদ্ধ রচনা দ্য গ্রেটার কমন গুড 1999। এতে তিনি দেখান কিভাবে রাষ্ট্রীয় উন্নয়ন প্রকল্পের নামে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও অধিকারকে অবজ্ঞা করা হয়। 16. নর্মদা বাঁচাও আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নর্মদা বাঁচাও আন্দোলনের বৈশিষ্ট্য। নর্মদা বাঁচাও আন্দোলনের বৈশিষ্ট্যগুলি বিস্তারিতভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যে: 1. পরিবেশগত সচেতনতা। এই আন্দোলনের মূল চালিকা শক্তি ছিল বাঁধ নির্মাণের ফলে বনভূমি ও জীব বৈচিত্র্য ধ্বংস হবে, নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হবে এবং স্থানচ্যুত মানুষদের জন্য টেকসই পুনর্বাসনের কোনো বাস্তব রূপরেখা নেই। এই সবকিছু নিয়ে আন্দোলনকারীরা সরব হন। তারা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পরিবেশ সংক্রান্ত নীতিমালা লঙ্ঘনের প্রশ্ন তোলেন। 2. এটি ছিল উন্নয়নের বিকল্প দৃষ্টিভঙ্গির সংগ্রাম। উন্নয়ন মানে বৃহৎ বাঁধ, বৃহৎ শিল্প এবং প্রাকৃতিক সম্পদের শোষণ। এই প্রচলিত রাষ্ট্রীয় ধারণার বিপরীতে নর্মদা বাঁচাও আন্দোলন দাবি তোলে মানবিক উন্নয়ন, যেখানে স্থানচ্যুতির ভয় নেই, পরিবেশের ক্ষয় নেই এবং মানুষকেই উন্নয়নের কেন্দ্রে রাখা হয়। এটি ছিল গান্ধীবাদী পথের অনুসরণে অহিংস প্রতিবাদ, উপবাদ, জনসভা এবং তথ্যচিত্র, সাহিত্য ও আইনি লড়াইয়ের মাধ্যমে রাষ্ট্রের সাথে যুক্তিবাদী আলোচনা। 3. আন্দোলনটি ছিল উপনিবেশোত্তর ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার এক গভীর সমালোচনা। স্বাধীনতার পর ভারত রাষ্ট্র যে উন্নয়নধর্মী পথ গ্রহণ করে তা মূলত কেন্দ্রীয় এবং প্রযুক্তি নির্ভর সিদ্ধান্তের দিকে ঝুঁকে পড়ে। এর ফলে স্থানীয় জনগোষ্ঠীর মতামত, জীবনধারা ও সংস্কৃতির ওপর গুরুত্ব কমে যায়। নর্মদা আন্দোলন রাষ্ট্রের এই একমুখী ক্ষমতার ব্যবহারকে প্রশ্ন করে এবং গণতন্ত্রের প্রকৃত মানে জনতার অংশগ্রহণ ফিরিয়ে আনার চেষ্টা করে। পৃষ্ঠা 135। 4. এই আন্দোলন আইনি ও আন্তর্জাতিক স্তরেও প্রভাব ফেলেছে। আন্দোলনের চাপে পড়ে নর্মদা ট্রাইব্যুনাল গঠন করা হয়, যা পুনর্বাসনের নীতিমালা নির্ধারণে ভূমিকা রাখে। আন্দোলনের মামলাগুলি ভারতের সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছায় এবং 2000 সালে আদালত প্রকল্প চালিয়ে যাওয়ার অনুমতি দিলেও বেশ কিছু শর্ত আরোপ করে, যা মানুষের অধিকারকে কেন্দ্র করে গঠিত হয়েছিল। এরই সঙ্গে এই আন্দোলনের কারণে বিশ্বব্যাংক তার $375 মিলিয়ন ঋণ অনুমোদন ফিরিয়ে নেয় 1993 সালে, যা উন্নয়ন প্রকল্পে আন্তর্জাতিক আর্থিক সংস্থার ভূমিকা পুনর্মূল্যায়নের পথ দেখায়। 17. নর্মদা বাঁচাও আন্দোলনের ফলাফলসমূহ আলোচনা করো। নর্মদা বাঁচাও আন্দোলনের ফলাফলসমূহ। নর্মদা বাঁচাও আন্দোলনের ফলাফলগুলি হল: 1. জাতীয় পুনর্বাসন নীতি প্রণয়ন। নর্মদা বাঁচাও আন্দোলনের চাপে পড়ে ভারত সরকার 2003 খ্রিস্টাব্দে জাতীয় পুনর্বাসন নীতি বা ন্যাশনাল রিহ্যাবিলিটেশন পলিসি প্রণয়ন করে। এই নীতির অধীনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। প্রকৃতপক্ষে এটি হল নর্মদা বাঁচাও আন্দোলনের একটি প্রধান সফলতা। 2. বিশ্ব ব্যাংকের ঋণ মঞ্জুর। নর্মদা উপত্যকা উন্নয়ন প্রকল্প নির্মাণের জন্য বিশ্বব্যাংক $45 কোটি ঋণ মঞ্জুর করেছিল, কিন্তু ব্যাপক গণবিক্ষোভ ও আন্দোলনের ফলে বিশ্বব্যাংক প্রকল্পটির লাভ ক্ষতির দিক পর্যালোচনা করার জন্য একটি স্বাধীন পুনরীক্ষণ কমিশন নিয়োগ করে 1992 খ্রিস্টাব্দে।
কমিশন প্রতিবেদন দাখিল করে এবং 1993 খ্রিস্টাব্দে কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে বিশ্বব্যাংক ঋণ মঞ্জুরের সিদ্ধান্ত বাতিল করে। 3. রিভিউ প্যানেল গঠন। আন্দোলনের চাপে ভারত সরকার 5 জন সদস্যকে নিয়ে একটি রিভিউ প্যানেল গঠন করে। এর ফলে 1997 খ্রিস্টাব্দে সরকার এই প্রকল্পের কাজ 3 বছরের জন্য বন্ধ রাখার নির্দেশ প্রদান করে। এছাড়া সরকার এই মর্মে আশ্বাস প্রদান করে যে নর্মদা নদীর উপর বড় বাঁধ নির্মাণের প্রতিটি প্রস্তাব পুনর্বিবেচনা করা হবে। 4. পুনর্বাসন। ভারতের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্ট তার সর্বশেষ সিদ্ধান্তে বাঁধের উচ্চতা বৃদ্ধি সম্পর্কিত প্রস্তাবকে স্বীকার করে নিয়েছে এবং নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে নর্মদা প্রকল্পের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। এছাড়া প্রকল্প নির্মাণের ফলে ক্ষতিগ্রস্তদের যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ প্রদান করেছে। 18. ভারতের সমকামী আন্দোলন বা LGBTQ+ মুভমেন্ট সম্পর্কে আলোচনা করো। HSWB CHSE মডেল কোয়েশ্চেন। ভারতের সমকামী আন্দোলন। ভারতের সমকামী আন্দোলন একটি জটিল ও বহুস্তরীয় প্রক্রিয়া যার শিকড় প্রথা বিরোধী সামাজিক চেতনায় এবং নাগরিক অধিকারের বিস্তৃত ধারণার মধ্যে নিহিত। স্বাধীনতা পরবর্তী ভারতে যৌনতা ও লিঙ্গ পরিচিতির স্বাধীনতা নিয়ে আলোচনা প্রায় অনুপস্থিত ছিল, অথচ এই নীরবতার অন্তরালে রাষ্ট্রীয় নিপীড়ন ও সামাজিক অপমানের মধ্যে দিয়ে সমকামী ব্যক্তি ও গোষ্ঠীগুলি প্রতিনিয়ত অস্তিত্ব রক্ষার সংগ্রাম করে গেছে। এই আন্দোলন মূলত ধীরে ধীরে উত্থান লাভ করে 1990-এর দশকের পর, যখন ভারতে উদারীকরণ এবং বৈশ্বিক মানবাধিকার চেতনার প্রবাহ বাড়তে থাকে। ঔপনিবেশিক উত্তরাধিকার ও 377 ধারা। সমকামী আন্দোলনের ইতিহাস বিশ্লেষণে প্রথমেই উঠে আসে ভারতীয় দণ্ডবিধির 377 ধারা। এই ধারা, যা 1860 সালে ব্রিটিশ ও ঔপনিবেশিক শাসনের সময় প্রবর্তিত হয়, অস্বাভাবিক যৌনাচার নিষিদ্ধ করে। যদিও এর বক্তব্য প্রাথমিকভাবে পশুদের সঙ্গে যৌন সম্পর্ক ও প্রাকৃতিক যৌন আচারের বিপরীত আচরণের বিরুদ্ধে ছিল, এই ধারাকে পরে ব্যাপকভাবে সমকামিতার বিরুদ্ধে ব্যবহার করা হয়। এই আইনি কাঠামোর মাধ্যমে রাষ্ট্র সমকামী নাগরিকদের অপরাধী হিসেবে চিহ্নিত করে, ফলে একদিকে সামাজিক কলঙ্ক এবং অন্যদিকে পুলিশি হয়রানির দ্বৈত যন্ত্রণা বহন করতে হয় তাদের। আন্দোলনের সূচনা ও বিকাশ। 1990-এর দশক থেকে ভারতে আধুনিক সমকামী আন্দোলনের সূচনা হয়, যার পুরোভাগে ছিল NAZ ফাউন্ডেশন, হামসফার ট্রাস্ট এবং অন্যান্য LGBT অধিকার বিষয়ক সংগঠন। 2001 সালে নাজ ফাউন্ডেশন 377 ধারার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা করে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর 1909 সালে দিল্লি হাইকোর্ট এই ধারাটিকে অসাংবিধানিক ঘোষণা করে। যদিও 2013 সালে সুপ্রিম কোর্ট তা বাতিল করে দেয়, কিন্তু 2018 সালের 6 সেপ্টেম্বর এক ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট 377 ধারা আংশিকভাবে বাতিল করে সমকামী সম্পর্ককে বৈধতা দেয়। নাজ ফাউন্ডেশনের মামলা এবং আইনি আন্দোলনের সূচনা। 2001 সালে নাজ ফাউন্ডেশন নামক একটি NGO দিল্লি হাইকোর্টে একটি পিটিশন দায়ের করে, যেখানে তারা দাবি করে যে 377 ধারা ভারতের সংবিধানের 14 সমতা, 15 বৈষম্যের বিরুদ্ধে, 19 অভিব্যক্তির স্বাধীনতা ও 21 ব্যক্তিগত স্বাধীনতা অনুচ্ছেদের পরিপন্থী। 2009 সালে দিল্লি হাইকোর্ট এক ঐতিহাসিক রায়ে এই ধারার কিছু অংশকে অসাংবিধানিক ঘোষণা করে এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে সম্মতিপূর্ণ সমকামী যৌন সম্পর্ককে অপরাধের তালিকা থেকে বাদ দেয়। সুপ্রিম কোর্টের প্রতিক্রিয়া ও সামাজিক আন্দোলনের বিস্তার। 2013 সালে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সুরেশ কুমার কৌশলস ভার্সেস নাজ ফাউন্ডেশন মামলায় দিল্লি হাইকোর্টের রায় বাতিল করে দেয় এবং 377 ধারা পুনরায় কার্যকর করে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হয় দেশ জুড়ে। আন্দোলনের পরিসর কেবল আইনি নয়, সাংস্কৃতিক ও রাজনৈতিক স্তরেও বিস্তৃত হতে থাকে। 2018 সালের ঐতিহাসিক রায় ধারা 377-এর অবসান। 6 সেপ্টেম্বর 2018 সালে ইন্ডিয়া সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে নভতেজ সিং জোহর ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 377 ধারাকে অসাংবিধানিক ঘোষণা করে প্রাপ্তবয়স্কদের সম্মতিপূর্ণ সমকামী যৌন সম্পর্ককে বৈধতা দেয়। বিচারপতিরা ব্যক্তি স্বাধীনতা ও মানবাধিকারের ভিত্তিতে এই রায় দেন। আদালত স্বীকার করে যে যৌন পরিচয় মানব অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ এবং রাষ্ট্র তার উপর হস্তক্ষেপ করতে পারে না। পৃষ্ঠা 336। রায়ের সামাজিক প্রতিক্রিয়া ও পরবর্তী পরিস্থিতি।
এই রায়ের পর ভারতে সমকামী আন্দোলন নতুন গতি লাভ করে। একদিকে প্রাইড মার্চ ও কোয়ার QUEER লিটারেচার ফেস্টিভ্যালের মতো প্রকাশ্য সাংস্কৃতিক আয়োজন সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করে, অন্যদিকে নানা জায়গায় কোয়ার QUEER মানুষদের জন্য কর্মসংস্থান, শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তা বাড়ানোর দাবি উঠে আসে। তবে এই রায়ের পরেও ভারতীয় সমাজের বৃহৎ অংশ এখনও সমকামিতাকে গ্রহণ করে না। বহু পরিবারের LGBTQ+ সন্তানরা মানসিক ও শারীরিক নিপীড়নের শিকার হন। বিবাহ ও নাগরিক অধিকার সংক্রান্ত সমসাময়িক চ্যালেঞ্জ। ভারতে LGBTQ+ ব্যক্তিদের নাগরিক অধিকার নিশ্চিত করার আন্দোলন এখন নতুন পর্বে প্রবেশ করেছে। 2022-23 সালে সেম সেক্স ম্যারেজ বৈধ করার দাবিতে সুপ্রিম কোর্টে কয়েকটি মামলা দাখিল হয়। যদিও 2023 সালের অক্টোবরে আদালত একথা স্পষ্ট করে দেয় যে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সংসদের হাতে, তবে বিচারপতিরা সরকারের প্রতি LGBTQ+ নাগরিকদের সামাজিক ও আইনি সুরক্ষার ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। বিবাহের স্বীকৃতি না থাকায় LGBTQ+ ব্যক্তিরা যৌথ সম্পত্তি, উত্তরাধিকার, সন্তান দত্তক নেওয়ার অধিকার থেকে বঞ্চিত হন। ভারতে সমকামী আন্দোলনের গুরুত্ব। ভারতের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিসরে সমকামী আন্দোলন বা LGBTQ+ মুভমেন্ট এক গভীর গুরুত্ববাহী অধ্যায় হিসেবে আত্মপ্রকাশ করেছে। এটি শুধু নিছক যৌন প্রবৃত্তির অধিকারের প্রশ্ন নয়, বরং এটি ব্যক্তি স্বাধীনতা, মানবাধিকার, সাংবিধানিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের এক দীর্ঘ সংগ্রামের নাম। ভারতীয় সমাজে যৌন পরিচয়ের ভিন্নতা এবং সেই ভিন্নতাকে মর্যাদা দেওয়ার লড়াই বহু দশক ধরে চলমান। 1. সাংবিধানিক ও মানবাধিকার ভিত্তি। ভারতীয় সংবিধানের 14 সমতার অধিকার, 15 বৈষম্য নিষেধাজ্ঞা, 19 অভিব্যক্তির স্বাধীনতা এবং 21 জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার ধারাগুলি সমকামী নাগরিকদের অধিকারকে নিশ্চিত করে। সুপ্রিম কোর্ট এই ধারাগুলির ওপর ভিত্তি করেই রায় প্রদান করে। বিচারপতি দীপক মিশ্র বলেছিলেন, কোর্ট সংবিধান নৈতিকতা এবং মানবাধিকারের শাশ্বত আদর্শকে সম্মান করে না, যে নৈতিকতা সংখ্যাগরিষ্ঠ সমাজ চাপিয়ে দেয়। আনকোট। 2. সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্ব। সমকামী আন্দোলন ভারতে সামাজিক দৃষ্টিভঙ্গির একটি বিপ্লব এনেছে। পূর্বে যাদের অসামাজিক, অশ্লীল, অস্বাভাবিক বলে তকমা লাগানো হতো, আজ তারা নিজেদের পরিচয়ে গর্ববোধ করতে শুরু করেছে। প্রাইড ওয়াক, কোয়ার লিটারেচার ফেস্টিভ্যাল এবং চলচ্চিত্রের মাধ্যমে এই সচেতনতা ছড়িয়ে পড়ছে। এটি সমাজে অধিক অন্তর্ভুক্তির এবং বৈচিত্র্য মেনে নেওয়ার সংস্কৃতিকে জোরদার করছে। 3. রাজনৈতিক ও প্রশাসনিক প্রতিক্রিয়া। যদিও আদালতের মাধ্যমে আইনগত স্বীকৃতি এসেছে, রাজনৈতিক দলগুলির প্রতিক্রিয়া এখনো মিশ্র। কিছু প্রগতিশীল দল তাদের নির্বাচনী ইস্তাহারে LGBTQ অধিকারের কথা বলেছে, অন্যদিকে বহু দল এখনো এ বিষয়ে নীরব। প্রশাসনিক পর্যায়ে ট্রান্সজেন্ডার পারসনস প্রজেকশন অফ রাইটস অ্যাক্ট 2019 পাস হলেও এর কার্যকারিতা ও সমালোচনার দিক রয়েছে, যেমন এটি আত্মপরিচয়ের স্বাধীনতাকে পুরোপুরি স্বীকৃতি দেয় না। 4. অর্থনৈতিক ও শিক্ষাগত ক্ষেত্রেও গুরুত্ব। LGBTQ মানুষদের জন্য কর্মসংস্থান ও শিক্ষার অধিকার নিশ্চিত করাও সমকামী আন্দোলনের অংশ। বহুজাতিক কর্পোরেট প্রতিষ্ঠানগুলিতে এখন ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন নীতির অংশ হিসেবে LGBTQ মানুষদের নিয়োগ ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোয়ার কালেকটিভস গঠিত হয়েছে, যা নিরাপদ পরিবেশ গড়ে তুলছে। ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও প্রাসঙ্গিকতা, বিয়ের অধিকার, দত্তক নেওয়ার অধিকার, লিঙ্গ পরিচয়ের আত্মনির্ধারণ এবং মানসিক স্বাস্থ্য সহায়তা এসব এখনো অনেকাংশে সীমিত বা বিতর্কিত। সামাজিক পর্যায়ে হোমোফোবিয়া, হয়কার ময়কার ভয়কার বয়হস্যই অন্তস্থ আয়াকার, পারিবারিক বর্জন এবং হিংসাত্মক মনোভাব এক বড় চ্যালেঞ্জ। তাই আন্দোলন এখনো প্রাসঙ্গিক ও প্রয়োজনীয়। উপসংহার: ভারতের সমকামী আন্দোলন শুধু একটি যৌন অধিকারের আন্দোলন নয়, এটি এক বিস্তৃত মানবাধিকার আন্দোলন, যা নাগরিক অধিকার, সামাজিক সমতা, সাংস্কৃতিক স্বীকৃতি এবং মানবিক মর্যাদার প্রশ্নের সঙ্গে যুক্ত। আইনগত অগ্রগতি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সমান্তরালভাবে প্রয়োজন সামাজিক মানসিকতার রূপান্তর। LGBTQ+ ব্যক্তি যেন নিজের যৌনতা ও পরিচয় নিয়ে লজ্জাহীনভাবে বাঁচতে পারেন, এই লক্ষ্যেই ভারতে সমকামী আন্দোলন এগিয়ে চলেছে। 19.
তথ্য জানার অধিকার বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য লেখো। তথ্য জানার অধিকার সরকারি কার্যকলাপ সম্পর্কিত তথ্যে জনগণের প্রবেশাধিকারের স্বাধীনতাকে বলা হয় তথ্য জানার অধিকার। এই অধিকার সরকারি কার্যকলাপে স্বচ্ছতা ও সরলতা নিশ্চিত করে এবং গণতান্ত্রিক সংস্কার সাধনের ক্ষেত্রে প্রয়োজনীয় ভূমিকা পালন করে। প্রসঙ্গত উল্লেখ্য, 1992 খ্রিস্টাব্দে বিশ্ব ব্যাংক গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট নামক শিরোনামে একটি দলিল প্রকাশ করে। সেখানে সুশাসনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে স্বচ্ছতা ও তথ্য প্রদানকে চিহ্নিত করা হয়েছে। তথ্য জানার অধিকার আইনের 2005-এর বৈশিষ্ট্য। 2005 খ্রিস্টাব্দে 15 জুন ভারতে তথ্য জানার অধিকার আইন প্রণীত হয় এবং 2005 খ্রিস্টাব্দের 12 অক্টোবর এই আইন কার্যকর হয়, অর্থাৎ আইন প্রণয়নের 120 দিন পর তা কার্যকর হয়। এই আইনের কয়েকটি বৈশিষ্ট্য হল: 1. তথ্য অধিকারের বিনিয়োগ। জনগণকে তাদের আবেদনের ভিত্তিতে তথ্য প্রদানের জন্য ভারত সরকারের প্রতিটি সরকারি দপ্তরে একজন করে তথ্য আধিকারিক নিয়োগের ব্যবস্থা করা হয়। 2. তথ্য প্রদানের সময়সীমা। আবেদনকারীর কাছ থেকে দরখাস্ত গ্রহণের দিন থেকে 30 দিনের মধ্যে তথ্য প্রদান করতে হবে। ব্যক্তির জীবন ও স্বাধীনতার সঙ্গে সম্পর্কিত তথ্য 48 ঘণ্টার মধ্যে দিতে হবে। পৃষ্ঠা 137। 3. কেন্দ্রীয় ও রাজ্য তথ্য কমিশন প্রতিষ্ঠা। আইন অনুযায়ী কেন্দ্রীয় স্তরে কেন্দ্রীয় তথ্য কমিশন এবং প্রতিটি রাজ্যের জন্য একটি করে রাজ্য তথা কমিশন নিয়োগের ব্যবস্থা করা হয়। রাষ্ট্রপতি কর্তৃক কেন্দ্রীয় তথ্য কমিশনার এবং রাজ্যের রাজ্যপাল কর্তৃক রাজ্য তথা কমিশনার নিযুক্ত হন। 4. বিলম্বিত তথ্য প্রদানে জরিমানা। আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য প্রদান না করা হলে সংশ্লিষ্ট আধিকারিককে দৈনিক ন্যূনতম 250 টাকা এবং সর্বোচ্চ 2500 টাকা জরিমানা বাবদ অর্থ প্রদান করতে হবে। 5. বার্ষিক প্রতিবেদন পেশ। আইনে বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় তথ্য কমিশনার এবং রাজ্য তথ্য কমিশনার যথাক্রমে সংসদ ও রাজ্য আইনসভার নিকট বার্ষিক প্রতিবেদন পেশ করবে। 20. ভারতে তথ্য জানার অধিকার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। তথ্য জানার অধিকার আন্দোলন। সাম্প্রতিককালে সংগঠিত আন্দোলন সমূহের মধ্যে উল্লেখযোগ্য একটি হল তথ্য জানার জন্য অধিকার আন্দোলন। এই আন্দোলন সম্পর্কে আলোচনা করা হল। আন্দোলনের সূচনা। 1990 খ্রিস্টাব্দে রাজস্থানে তথ্য জানার অধিকার আন্দোলনের সূচনা হয়। আন্দোলনের উদ্যোগ গ্রহণ করেছিল একটি গণভিত্তিক সংগঠন। সংগঠনটির নাম হল মজদুর কিষাণ শক্তি সংগঠন। সরকারি অর্থের ঘোটালা। মজদুর কিষাণ শক্তি সংগঠন রাজস্থানের ভীম নামক তহসিল অফিস থেকে দুর্ভিক্ষের সময় ত্রাণ বিতরণ এবং শ্রমিক সংখ্যার তথ্য জানার জন্য উদ্যোগ গ্রহণ করে। ভীম অঞ্চলের গ্রামবাসীরা সেখানকার বিদ্যালয় নির্মাণ, ঔষধালয় প্রতিষ্ঠা, কমিউনিটি হল ও ছোট ছোট বাঁধ নির্মাণের জন্য ব্যয় করা অর্থের বিল, ভাউচার, শ্রমিকদের হাজিরাবাহী নাম, মজুরির পরিমাণ ইত্যাদি প্রতিলিপি পাওয়ার জন্য আবেদন করে। সরকারি কাগজপত্র অনুযায়ী এই সমস্ত উন্নয়নমূলক কাজকর্ম সঠিকভাবে সম্পন্ন করা হয়েছে, কিন্তু গ্রামবাসীরা জানত যে বাস্তবে এই কাজগুলি করা হয়নি এবং সমস্ত সরকারি অর্থ নয়ছয় করা হয়েছে। MKSS এর ভূমিকা। MKSS 1994 এবং 1996 খ্রিস্টাব্দে ধাপে ধাপে কয়েকটি গণশুনানি কার্যক্রমের আয়োজন করেছিল। এই গণশুনানি কার্যক্রমে প্রশাসনকে সরকারি অর্থ ব্যয়ের হিসাব সম্পর্কিত তথ্যাদি জনসমক্ষে প্রকাশ ও ব্যাখ্যা করার জন্য বলা হয়। এই সময় এর উদ্যোগে রাজস্থানে ঘোটালা রথযাত্রা নামে একটি মিছিলের ব্যবস্থা করা হয়। এছাড়া তথ্য অধিকারের বিষয়টিকে জাতীয় স্তরের প্রচার অভিযানের অন্তর্ভুক্ত করার জন্য 1996 খ্রিস্টাব্দে MKSS দিল্লিতে ন্যাশনাল কাউন্সিল ফর পিপলস রাইট টু ইনফরমেশন গঠন করেছিল। আন্দোলনের প্রাথমিক সফলতা। MKSS এর উদ্যোগে সংগঠিত তথ্য জানার অধিকারের আন্দোলন কিছুটা হলেও সফলতা অর্জন করেছিল, কেননা আন্দোলনকারীদের চাপে পড়ে সরকার রাজস্থান পঞ্চায়েত সংশোধন করতে বাধ্য হয়। আর এই সংশোধন আইনে বলা হয়, পঞ্চায়েত বাধ্যতামূলকভাবে বাজেট, হিসাবপত্র, খরচের পরিমাণ, গৃহীত নীতিমালা এবং সুযোগ সুবিধা প্রাপ্তদের সম্পর্কে যাবতীয় তথ্য পঞ্চায়েতের নোটিশ বোর্ডে এবং সংবাদপত্রে প্রকাশ করবে। অন্যান্য সংগঠনের উদ্যোগ। MKSS ছাড়াও বিভিন্ন সময়ে অন্যান্য কতকগুলি সংগঠন ও কমিটি তথ্য জানার অধিকার আইন প্রণয়নের জন্য উদ্যোগ গ্রহণ করেছিল। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল দ্য
কনজিউমার এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টার, দ্য প্রেস কাউন্সিল এবং দ্য শৌরি কমিটি SHOURI। এই কমিটি ও সংগঠনগুলি তথ্য অধিকার আইনের খসড়া প্রণয়নের জন্য প্রস্তাব করেছিল। প্রসঙ্গত উল্লেখ্য, পঞ্চম বেতন কমিশন 1994 থেকে 1997 এর প্রতিবেদনে 1923 খ্রিস্টাব্দে দ্য অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট কে বাতিল এবং তথ্য জানার অধিকার আইন চালু করার সুপারিশ করা হয়। তথ্য স্বাধীনতা আইন 2002 খ্রিস্টাব্দের 25শে জুলাই অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রিত্বকালে লোকসভায় তথ্য স্বাধীনতা বিল বা ফ্রিডম অফ ইনফরমেশন বিল উত্থাপন করা হয়। এই বিল লোকসভার দ্বারা 2002 খ্রিস্টাব্দের 16ই ডিসেম্বর পাস হয়। এরপর 2003 খ্রিস্টাব্দের 6ই জানুয়ারি রাষ্ট্রপতির স্বাক্ষর লাভ করে তথ্য স্বাধীনতা আইন বা ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্ট হিসেবে জন্ম লাভ করে। 2003 খ্রিস্টাব্দের 7ই জানুয়ারি এই আইনটিকে সর্বসাধারণের অবগতির জন্য প্রকাশ করা হয়। তথ্য জানার অধিকার আইন তথ্য জানার অধিকার বিল 2004 খ্রিস্টাব্দে সংসদে উত্থাপন করা হয়। এই বিলটি 2005 খ্রিস্টাব্দের 11ই মে লোকসভার দ্বারা এবং 12ই মে রাজ্যসভার দ্বারা পাস হয়। ভারতের রাষ্ট্রপতির দ্বারা 2005 খ্রিস্টাব্দের 12ই অক্টোবর তথ্য জানার অধিকার আইন কার্যকর হয়।